প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাচ নোট হতে। আজকে আইন 6, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, অর্থাৎ তামাদি আইন 1908, সমস্যামূলক প্রশ্নোত্তর। সবকিছু ঠিক আছে ভাই? জি স্যার। আচ্ছা, প্রথম প্রশ্ন, নাবালক থাকাকালীন সময়ে ক এর মামলা করার অধিকার জন্মে। তাহলে ক একজন নারী হতে পারে, পুরুষও হতে পারে। আবার সে সাবালক হওয়ার আগে মারা যায়। এখন এই প্রশ্নটা পড়লে অনেকেই বলে যে নাবালক ব্যক্তির আবার নাবালক সন্তান হতে পারে না। জি যদি পারে স্যার। ক যদি কম মহিলা বয়স হয় থেকে। তাহলে অনেক যিনি 18 বছরের পূর্বে মা হয়েছেন, অনেক মহিলা আছেন না। জি আবার আঠারো জি আছে। বছর বয়সের আগে 16 বা 17 বছর বয়সে কোনো পুরুষ বাবা হতে পারবে না, এরকমও কিন্তু মেডিকেল ওই পসিবিলিটি ধরা নাই। বাঁধা নিয়ম নেই, জি। এটা বলা যাবে না। বাল্যবিবাহ আগে হয়েছে, অনেক হয়েছে। আমরা পড়ছি 1908 সালের আইন। অতএব ওই সময় ক ছেলে হোক মেয়ে হোক, সে 18 বছরের আগে কি হতে পারে? বিবাহিত হতে পারে। হতে পারে এবং সন্তানের পিতা বা মাতা হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে কনফিউশন নাই। এবং যদিও এই মুহূর্তে আমাদের এটা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু অসম্ভব কিছু না। আমার মায়ের হয়তোবা বিয়ে আমি শুনেছি যে 13 বছর বয়সে হয়েছে। যে আমার আগে বড় এরকমই হতেছে। বড় আপু হয়তো বা মা যখন 16 বছর বা 15 বছর বয়স তখন জন্মগ্রহণ করেছে। এটা অসম্ভব কিছু না, এখনো হচ্ছে, এখনো গ্রামে ওই 14-15 বছর বয়সে প্রেগনেন্ট হচ্ছে। জি তো সে সাবালক হওয়ার আগে মারা যায় কে? সন্তান। এবং উক্ত অধিকার তার কে মারা গেল? ওই মারা গেল। উক্ত অধিকার তার নাবালক ছেলে খ এর নিকট বর্তায়। তার মানে ক হচ্ছে বাবা মা, সে মারা গেলে তার সম্পত্তির অধিকার ওয়ারিশ সূত্রে চলে আসে খ এর উপরে। এবার যে মামলা করার অধিকার জন্মেছিল সেটাও, সে যেহেতু সিভিল মামলা, তাই ওয়ারিশ সূত্রে খ এর উপরে বর্তাবে, তাই তো? জি এবার খ এর বিরুদ্ধে তামাদি মেয়াদ কখন থেকে শুরু হবে? এটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস ডিসেবিলিটি, যেটা জেনারেশন বাই জেনারেশন চলতে থাকে। ঠিক আছে। তো জি বাবার নাবালক ছিল। এখন এরকম হতে পারে, এখানে নাবালক থাকাকালীন যদি না হয়, যদি এরকম লিখতে পারি যে আহ, মানসিক অবস্থা তার সঠিক ছিল না, অর্থাৎ উন্মাদ থাকাকালীন যদি লিখি, নাবালক না লিখে যদি এখানে কি লিখি, নাবালক বাদ দিয়ে যদি লিখি উন্মাদ, উন্মাদ থাকাকালীন এর মামলা করার অধিকার জন্মে। সে উন্মাদ হতে সুস্থ হওয়ার আগেই মারা যায় এবং উক্ত অধিকার তার নাবালক সন্তান ক্ষয়ের উপরে বর্তায়। তাহলেও কিন্তু একই উত্তর হবে, হবে কিনা? কারণ জি আমরা 6 ধারা অনুসারে কি পাই? 6 ধারা অনুসারে দ্য লিমিটেশন অ্যাক্ট এর 6 ধারার বিধান মতে 3 প্রকারের ব্যক্তি বৈধ অপারগ বা লিগ্যালি ডিজেবল। দেখালে আপনাদের নোটে কিন্তু এই অপারগ বানানটা ভুল আছে, আমি সংশোধন জি করেছি। পাওয়া আছে, জি। জি আমি সংশোধন করেছি অলরেডি নোট, আর নোটে ভুল পাবেন না। হিসেবে বিবেচিত এবং তাদের জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকে। তারা হলেন, তারা হলো নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি, এই 3 ব্যক্তি। তাহলে এখানে নাবালক থাক, উন্মাদ থাক বা জড়বুদ্ধ থাক, এই যে কোনো তিনটা একটা ভাষা ইউজ করলেই একই উত্তর হবে। তাই নয় কি? এটা তো ধরতে পারতে হবে। অর্থাৎ লিগ্যালি ডিজেবল থাকাকালীন মামলা করার কারণ উদ্ভব হলো। এখন লিগ্যালি ডিজেবল থাকলে 6 ধারা মতে তার জন্য তো তামাদির মেয়াদ গণনা শুরু হবে না। সেক্ষেত্রে এই অবস্থাতেই সে যদি মারা যায় তাহলে তার সন্তানের উপরে বর্তাবে। তার সন্তান আবার নাবালক বা সেও লিগ্যালি ডিজেবল। তাহলে সে যখন লিগ্যালি ডিজেবল থেকে মুক্তি পাবে, তার মানে তার ডিজেবিলিটি তখন শেষ হবে, তখন সে কি মামলা করতে পারবে, আর তখন থেকে তার তামাদের মেয়াদ শুরু হবে, তাই না? এটাই তো জি 6 ধারার বিধান। তাহলে আলোচ্য প্রশ্নে নাবালক থাকাকালীন সময়ে তার মামলা করার অধিকার জন্মে, ফলে এর জন্য তামাদের মেয়াদ গণনা স্থগিত ছিল 6 ধারা মতে, তাই না? অতএব জি ক সাবালক হওয়ার আগে মারা যায়। অতঃপর সাবালক হওয়ার আগে মারা যায় এবং উক্ত অধিকার তার নাবালক ছেলে এর উপরে বর্তায়। বর্তায় মানে কি? তার উপরে চলে আসে। চলে আসলো।
এক্ষেত্রে নাবালক হওয়ার কারণে খ এর জন্য তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, কারণ সেও তো একই সুবিধা পাবে, 6 ধারার সুবিধা, তাই না? জি। সুতরাং খ এর নাবালকত্ব অবসানের তারিখ অর্থাৎ যেদিন খ সাবালক হবে উক্ত তারিখ থেকে খ এর বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। অনেক সময় আমরা দেখব তামাদির মেয়াদ, যেমন উপরে আছে তামাদির মেয়াদ, এখানে তামাদি মেয়াদ। তামাদির মেয়াদ তামাদি মেয়াদ একই জিনিস, বুঝতে পেরেছেন? এটা কোনো জি। ভুল জি। না। প্রশ্নে যদি তামাদির মেয়াদ থাকে তামাদির মেয়াদ লিখবেন, প্রশ্নে যদি লিখে তামাদি মেয়াদ তামাদি মেয়াদ লিখবেন। ওকে। জি। যদি প্রশ্নে তামাদির মেয়াদ আছে আপনি তামাদি মেয়াদ লেখেন, তাও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এটা কোনো ইস্যু না, দুইটা ভাষাই সঠিক আছে। আচ্ছা, 1 নম্বর নিয়ে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আবার ক্লাস শেষের দিকে এসে আবার পরে প্রশ্ন করবেন, ক্লাসটা কি হবে? এলোমেলো, ডিলে। এলোমেলো হবে, ডিলে হবে। ধরুন একটি, ধরুন বলতে ধরুন কথাটা থাকুক আর না থাকুক একই উত্তর, তাই না? জি। যেমন আমরা অঙ্ক করতাম, সাপোজ বা যদি এক্স সমান 1 হয়, ওয়াই সমান 2 হয়, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত? এই ধরনের। তো এই ধরুন বা সাপোজ বা যদি একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করার তামাদির মেয়াদ শেষ ছিল, মানে সর্বশেষ যেদিন তামাদির মেয়াদ শেষ হতো 14/10/2020। তো এখানে কত তারিখ আছে সেটা ম্যাটার না, তারিখ চেঞ্জও হতে পারে। তো এটা তারিখ। তারপরে 15 তারিখে দেওয়ানি আদালত খোলা ছিল এবং সংশ্লিষ্ট বিজ্ঞ বিচারক ওই দিন পর্যন্ত ছুটিতে ছিলেন। আবার 15 তারিখই কি বাদীর বাবাও মৃত্যুবরণ করেন, তাহলে 15 তারিখে কিন্তু অনেক কিছুই হলো। 15 তারিখে জি। তিনটা ঘটনা এখানে বর্ণনা করা হচ্ছে। আর এর আগে পিছনে যে আবার বলছে 13 ও 14 তারিখ সাপ্তাহিক ছুটি ছিল, অর্থাৎ শুক্র শনিবার ছিল, তাই না? জি। এবং 16 তারিখ সরকার ঘোষিত দেশব্যাপী বিশেষ ছুটি ছিল। তাহলে অনেক সময় ছুটি থাকে না দেশে, জি, যেমন সরকারি ছুটি থাকে। সরকারি ছুটি থাকে, বিশেষ ছুটি থাকে, নির্বাহী আদেশে ছুটি হয়। তাহলে 12 ও 17 তারিখ কার্য দিবস ছিল, কার্য দিবস ছিল মানে কোর্ট চলেছে। সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক মোকদ্দমাটি দায়ের করার কি বের করতে হবে? সর্বশেষ তারিখ নির্ধারণ করুন। মানে অনেকটা অঙ্কর মতো ক্যালকুলেশন করতে হবে, তাই না? জি। তো এইটা যখন শেষ ছিল, শেষ ছিল, এই ধরনের যখন আপনি কি পাবেন, ল্যাঙ্গুয়েজ পাবেন, যেমন এখানে আছে শেষ দিন ছিল, হ্যাঁ মেয়াদ শেষ হয়েছে যেই তারিখে, তখন ধরে নেবেন এটা 4 ধারাকে টার্গেট করে প্রশ্ন। ঠিক আছে, তার মানে শেষ দিন যদি মেয়াদ শেষ হয় এবং সেই দিন যদি আদালত বন্ধ থাকে, তাহলে একদিন সময় পাওয়া যাবে, যেই দিন আদালত খুলবে সেই দিনই মামলা ফাইলিং করতে হবে। বুঝতে পেরেছেন? তো জি। এখানে এই তারিখগুলো কিভাবে সাজানো আছে? র্যান্ডমলি সাজানো আছে, তাই না? জি। র্যান্ডমলি জি। সাজানো থাকলে অনেক সময় ম্যাথ জিনিস মানুষের মাথায় ঢোকে না, ম্যাথ একটু কঠিন। আর পরীক্ষার হলে তো মানসিক চাপের কারণে মানে এলোমেলো হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি একটা সুন্দর পদ্ধতি আপনাদের জন্য করে দিচ্ছি, এটা প্র্যাকটিস করলে খুবই ভালো হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। ঘটনা, আলোচ্য ঘটনাটিকে তারিখের ক্রমানুসারে পুনর্বিন্যাস করলে দেখা যায়, তার মানে এখানে যেভাবেই ঘটনাটা লেখা থাকুক না কেন আমি তারিখ অনুসারে লিখব। তো এখানে দেখেন যে এই যে 12 তারিখ, এই তারিখটা কি সর্বপ্রথম তারিখ, তাই না? এই 14 তারিখের আগেও তো 12 তারিখ আসে, তাই না? জি। তাই আমি এখানে 12 তারিখ দিয়ে হাইফেন দিয়ে দিচ্ছি, কর্মদিবস, তার মানে এই দিন কোর্ট চলেছে। 13 তারিখ সাপ্তাহিক ছুটি, 14 তারিখও সাপ্তাহিক ছুটি, অর্থাৎ শুক্র শনি ছিল, তার মানে 12 তারিখ হয়তো বা বৃহস্পতিবার ছিল, তাই না, কোর্ট চলেছে। জি। 15 তারিখ সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে, আদালত খোলা ছিল কিন্তু বিচারক ছুটিতে ছিলেন এবং বাদীর বাবা মৃত্যুবরণ করেন। আর 16 তারিখ সরকার ঘোষিত দেশব্যাপী বিশেষ ছুটি ছিল। অর্থাৎ সর্বশেষ যে মেয়াদ সেদিন কবে ছিল, মানে সর্বশেষ 14 তারিখের কথাই বলছে, তাই না? জি। এখন 14 তারিখ যদি সর্বশেষ দিন থাকে, সেটা কি বার ছিল? সেটা আবার ছুটির দিন ছিল। সাপ্তাহিক ছুটির দিন ছিল, তো দেখে বোঝা যাচ্ছে যে সেটা কি পরপর 2 দিন ছুটি থাকলে 14 তারিখ মেবি শনিবার ছিল, এটা বোঝা যাচ্ছে। তাহলে চোদ্দ জি। তারিখ যদি ছুটি থাকে, 14 তারিখের পরের দিন কি তারিখ? 15 তারিখ।
14 তারিখের পরের দিন কি তারিখ? 15 তারিখ। তাহলে আমরা স্বাভাবিকভাবেই রবিবার। তার ধারা মতে আমাকে 15 তারিখে মামলা করতে হবে, তাই না? জি যদি 15 তারিখে কোনো ঝামেলা না থাকে, তাহলে 15 তারিখে কি আছে, আদালত খোলা ছিল, তাহলে আদালত খোলা থাকার অর্থ সেদিন মামলা করে দেব। কিন্তু আবার জি। কি হয়েছে, বিচারক ছুটিতে ছিলেন। তো বিচারক ছুটিতে থাকলে সিভিল মামলা ফাইলিং করতে কোনো সমস্যা নাই, কারণ সিভিল মামলা কোথায় ফাইলিং হয়? সেরেস্তায়। ফেরেশতাদের। সেরেস্তার না থাকলেও সেখানে যদি কোনো স্টাফ থাকে, যে কোনো স্টাফের কাছে সেরেস্তার কোন স্টাফকে মামলা দিয়ে দিলেই মামলা ফাইলিং হয়ে যাবে। বুঝতে পারলাম? জি এবং বাদীর বাবা মৃত্যুবরণ করেছেন, তো এটাও কোনো সুবিধা পাওয়া যাবে না। বাদীর বাবা, মা, ইভেন বাদীও যদি মারা যায় তবুও কোনো সুবিধা পাওয়া যাবে না। চার ধারা কি বলেছে যে বাদী মারা গেলে আবার মামলা করা যাবে? না না না। করা যাবে না। এখন বাদী যদি মারা যায় তাহলে বাদীর পরিবর্তে কে আসবে? বাদী একমাত্র ওয়ারিশ। যদি বাদী হয় তাহলে তার ওয়ারিশরা আসবে। সেক্ষেত্রে কি করতে হবে? সেই দিনই ওয়ারিশন সনদ দিয়ে ওই, মানে বাদী যেহেতু মামলা ফাইলিং হয়নি, তার মানে কি মামলা জাস্ট আর্জিটা একটু পরিবর্তন করতে হবে, তাই না? জি বাদীর পরিবর্তে তার ওয়ারিশদের নাম প্রবেশ করাই দিতে হবে, তাহলে ফাইলিং হয়ে যাবে। এখন ফাইলিং করা যায় কতক্ষণ পর্যন্ত? বিকেল 5টা পর্যন্ত ফাইলিং করা যায়। এই ধরনের যদি পরিস্থিতি হয় যে বাদী মারা গেল, সেক্ষেত্রে বাদীর ওয়ারিশদের বলতে হবে যে এটা ম্যানেজ করে দেন, নাহলে মামলা আর করতে পারবেন না। যদিও হৃদয় বিদারক ঘটনা, তাহলে এটা থেকে কি শিক্ষা নিতে হবে? আমাকে শেষ দিন পর্যন্ত অপেক্ষা করা যাবে না। ফর্ম ফিল আপ করা হয়েছে আপনার, কামরুজ্জামান ভাই? জি স্যার। আমি গত শুক্র শনিবার ডেডিকেটেডলি সবার ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য কি করলাম, ব্যবস্থা করলাম। তো সম্ভবত শুক্রবারে 4 জন, শনিবারে কয়েকজন, আজকেও 2 জনের ফর্ম ফিল আপ করলাম। তো কেন আমার এই যে এই সময় করতে, গতকালকে একজন বলেছেন তারটা করতে আজকে করলাম, কারণ এই সময়গুলো তো আমি তো ব্যস্ত কোর্টে, তাই না? জি জি তারপরও আমার 2টা ব্যাচ চলছে। আগামী সপ্তাহ থেকে আবার কমপ্লিট ব্যাচের ক্লাস নিয়মিত করাবো, কারণ আজকেই হয়তো বা এই ব্যাচের ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তাই না? আজকেই জি এই ব্যাচের ক্লাসটা মোটামুটি কি শেষ হয়ে যাবে, নোট কমপ্লিট হয়ে যাবে, কারণ আজকে 2টা সাবজেক্টে আমি কমপ্লিট করব। তাহলে আপনার ফর্ম ফিল আপ হয়েছে তো নাকি, বললেন? জি স্যার। জি জি। তাহলে আপনার কি উচিত হবে 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করা? ফর্ম ফিল আপ না হয়ে যাওয়ার স্যার। পরে একটা মানসিক স্বস্তি কাজ করছে না, পড়ায় মনোযোগ আসছে না? হ্যাঁ, একটা চাপ চলে গেল স্যার, নাহলে আচ্ছা, কখন কি হয়। যারা ক্লাসে আছেন এবং যারা আমার ইউটিউবে ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যারা রেগুলার ফর্ম ফিল আপ করছেন, যারা রেগুলার, অর্থাৎ এই যে 12ই জুন 2026-এ যারা পাশ করেছেন এমসিকিউ, তারা রেগুলার। তো যারা রেগুলার, তাদের কোনো ফি দিতে হচ্ছে না বার কাউন্সিলকে, কারণ ওই সময় তো আপনি ফি দিয়েছেন 12 তারিখের এমসিকিউ পরীক্ষা দেওয়ার জন্য। তাই আপনার কোনো ফি প্রযোজ্য নাই। তাই আপনার মোবাইল ফোনে কোনো কি যাবে না, নোটিফিকেশন যাবে না। মোবাইল ফোনে নোটিফিকেশন কেন যায়? ফি প্রদান করলে যায়। আর যারা ইরেগুলার তাদের 1600 সামথিং টাকা লাগছে, তাই না? 1600 সামথিং টাকা লাগছে। তো এই টাকা যখন আপনি পরিশোধ করবেন তখন মোবাইল ফোনে এসএমএস যাবে। তাছাড়া অন্য কারো মোবাইল ফোনে এসএমএস যাবে না। আপনি তো অ্যাপ্লিকেন্ট কপি পাচ্ছেন, সেটাই আপনি ফর্ম ফিল আপ করলেন তার প্রমাণ। আসলে এটা ফর্ম ফিল আপ না, যারা রেগুলার তারা এটা কি, আপনার তথ্যটা হালনাগাদ করা। বুঝতে পেরেছেন? কোনো ভুল ত্রুটি জি আছে জি কিনা, মামলার পজিশনগুলো পরিবর্তন করবেন কিনা, ইভেন সব মামলা পরিবর্তন করবেন কিনা, সিনিয়র ইতিমধ্যে মারা যেতে পারে বা সিনিয়র দেশের বাইরে যেতে পারে, সিনিয়র পরিবর্তন করবেন কিনা, ভুল ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া, আপডেট করা। আবার আপনি এবার পরীক্ষা দিবেন কিনা রিটেন, তাই না? এই জি এইটা যে আপডেট করার সুযোগ কেন করা হয়েছে? কারণ আপনার জন্য তো একটা খাতা, আপনার জন্য একটা আসন এবং আপনার জন্য একটা অ্যাডমিট কার্ড ইস্যু করতে হবে, তাই না? এবং আপনার জন্য জি একটা প্রশ্নপত্রও ইস্যু করতে হবে। এই কারণে অনেকে আছে পরীক্ষা দিবে না, তাহলে তারা আপডেট করবে না, তাদের জন্য তখন আর বাজেট বাড়বে না। বুঝতে পারেন বিষয়টা? জি জি স্যার। তাই এটা জাস্ট আপনি পরীক্ষা দিবেন কিনা তার প্রমাণস্বরূপ আপডেট করাই নিচ্ছে। একটা ভালো সিস্টেম, এবং খুব তো বেশি সময় লাগছে না যদি আপনার ভুলভ্রান্তি না থাকে। তো আমি কি বলছিলাম, এটা দ্বারা কি যে আপনি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন না। তো মামলা যেদিন ফাইলিং হবে সেই আপনার মামলার মেয়াদ আছে 1 বছর, আপনি শেষ দিন পর্যন্ত কেন অপেক্ষা করবেন? আপনার মামলার মেয়াদ 6 মাস, কেন আপনি শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবেন? আগে করা উচিত না? জি এই কারণেই জাস্ট
বিচারক ছুটিতে থাকলেও বা বাদী বা বাদীর বাবা মা আত্মীয় স্বজন কেউ যদি মারাও যায়, বাদী যদি রাস্তাতে অ্যাক্সিডেন্টও করে, তবুও কি কোনো ছাড় পাওয়া যাবে না, মামলা তামাদিতে বাড়িতে হয়ে যাবে। তাহলে খুবই সতর্কভাবে আমাদের হাতে কিছু সময় রেখে মামলা করতে হবে, তাই না? জি এখন আপনাদের পরীক্ষা হচ্ছে 22 তারিখ, তাই না? জি আর এক মাসও সময় নেই, আজকে 22 তারিখ। তো 22 তারিখ সকালে পরীক্ষা। এখন যার মনে করেন ঢাকাতেই বাসা, যখন পরীক্ষার আধা ঘন্টা আগে বাড়ি থেকে বের হওয়া তার কি উচিত না আরো আগে বের হওয়া উচিত? না, তার আরো আগে মানে স্যার। ওই আর্জেন্টিনার মতো 11th আওয়ারে আমি বল দিব, এই আশায় থাকলে হবে না। তাহলে ম্যাচ ফাইনালে ফিক্স গিয়ে হয়ে মুখ যাবে। থবড়ে পড়তে হবে, তাই না? জি তো জি। কন্টিনিউয়াসলি শেষের দিকে গোল দিচ্ছিল আর্জেন্টিনা, তাই বিপদে পড়ছে ফাইনালে যে। মানে মেসিকে যখন সবাই ঘিরে ধরে আছে, মেসি খেলতে পারছে না, তখন অন্যদের আর খেলার গতি নাই। তারপরে অদ্ভুত মানে কেমন জানে লাগলো খেলাটা, মনে হচ্ছে যে প্রথম রাউন্ডের খেলা। হ্যাঁ, খুবই অস্বস্তিকর ছিল। মানে যে অন্য কোনো সাপোর্টার মানে খেলা যদি এনজয় করার জন্য দেখি, তাও এটা অদ্ভুত লাগবে, তাই না? না, কেমন একটু স্যার, একটু তাসের ঘরের মতো মনে হলো স্যার। না, এরকম তো হয় না, আর্জেন্টিনা যদি এতই খারাপ খেলে তাহলে তো ফাইনালে আসবে না। আর এটা দেখে মনে হলো যে প্রথম রাউন্ডের খেলা দেখছি, একটা খুবই লো টিম, যাদের কোনো রেটিংস নাই, ভালো পারফরমেন্স নাই, আর আর একটা খুবই হাই টিম। তবে ডেফিনেটলি স্পেন ভালো টিম এবং তারা তাদের যোগ্যতার বলে চ্যাম্পিয়ন হয়েছে, তাই না? জি, সে তো বটেই স্যার, সে তো খেলার ইয়েগুলোই মোমেন্টাম বলে দিচ্ছে। আর গোলকিপার তো স্যার, আর্জেন্টিনা তো অসাধারণ ঠেকে দিয়েছে গোলকিপার স্যার। গোলকিপার না সেভ করলে তো আরো 5-7টা গোল হতো। এটা অস্বীকার জি করার কিছু নেই। তো এটাতেও আমি বারবার বলছি যে শেষের জন্য অপেক্ষা করবেন না। ফর্ম ফিল আপ যারা করেননি করে ফেলেন, মামলা করা লাগলে করে ফেলেন, অপেক্ষা করা যাবে না। তাই এই এতটুকু থেকে কি আমরা বোঝা যাচ্ছে যে 14 তারিখে শেষ দিন ছিল, আমাকে 15 তারিখে মামলা করে ফেলতে হবে, এখান থেকে তো বোঝা যাচ্ছে, তাই না? তাহলে আমি যে জি পুনর্বিন্যাস করলাম, এই পুনর্বিন্যাস আপনাকে কি উত্তর করতে হেল্প করছে। ওকে। জি এবার আমরা প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত। তাহলে প্রাসঙ্গিক আইনে আমাদের কি কোন ধারা আসবে? ধারা 4 আসবে। দ্য লিমিটেশন জি অ্যাক্টের 4 ধারার বিধান মতে আদালত বন্ডের দিন কোনো মোকদ্দমা, আপিল বা দরখাস্ত দায়েরে তামাদির মেয়াদ উত্তীর্ণ হলে পুনরায় আদালত খোলার দিন উক্ত মোকদ্দমা, আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে। এক্ষেত্রে মানে আপিল মোকদ্দমা সবকিছুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, তাই না? মূল জি মামলা হোক, আপিল হোক, দরখাস্ত হোক, রিভিউ হোক। যেহেতু দেওয়ানি মোকদ্দমা দায়েরের করার নির্ধারিত তামাদির মেয়াদের শেষ দিন ছিল 14/10, 14 তারিখ, সবই তো 10/20/2020, তাই 14 ধরি, 14 তারিখ ছিল। এবং ওই দিন সাপ্তাহিক ছুটি, তাহলে 14 তারিখ আমি ছুটি থাকার কারণে কি করতে পারছি? আদালতও বন্ধ, মানে তালা ঝোলানো, তো সেখানে তো আমি যেতে পারছি না, তাই না? জি সেহেতু পরের দিন 4 ধারা মতে পুনরায় আদালত খোলার দিন, অর্থাৎ 15 তারিখ মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ। একেবারে প্লেন উত্তর। আর আমাকে ব্যাখ্যা কেন দিতে হচ্ছে না, কারণ আমি ঘটনার মধ্যে এমনভাবে সাজিয়েছি যে আপনি বুঝতেই পেরে পেরে যাচ্ছেন, তাই না? জি তো এখানে আমি আবার একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি, যে উল্লেখ্য যে আলোচ্য ঘটনায় তামাদের মেয়াদ গণনা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে বিচারক ছুটিতে থাকা এবং বাদীর বাবার মৃত্যুর বিষয়টি বিবেচনায় আসবে না। এই লাইনটা না দিলে অনেকে কনফিউশন সৃষ্টি হবে, যে বাবা মারা গেল তাও সুযোগ দিচ্ছে না, বিচারক তো ছুটিতে ছিল তাও দিচ্ছে না। 4 ধারা তো সেটা বলে না, জাস্ট আদালত বন্ধকে পারমিট করে 4 ধারা, তাই না? জি ক্লিয়ার? কারো প্রশ্ন আছে? একটি দেওয়ানি মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ 12/12/12, কিন্তু বাদীর মাতার মৃত্যুর কারণে মোকদ্দমাটি ওই দিন দাখিল হয়নি, এখানে আবার মা মারা গেল। 13 তারিখ সরকারি ছুটি ছিল এবং 14 তারিখ সংশ্লিষ্ট বিচারক ছুটিতে ছিলেন। আচ্ছা, এখানে তারিখগুলো কি এলোমেলো আছে না সাজানো আছে? 12, 13, 14 সাজানো আছে না? না, জি পর্যায়ক্রমে আছে স্যার। তাহলে আমাকে এখানে ক্রমানুসারে পুনর্বিন্যাসের দরকার হচ্ছে না, মানে মাথায় স্মুথলি তারিখগুলো প্রবেশ করছে, তাই না? জি এখন মোকদ্দমাটি দাখিলের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্টের 5 ধারার সুবিধা পাওয়া যাবে কি? যুক্তি সহ উত্তর দেন। আমরা ঘটনাটা যদি আরেকটু ভালোভাবে পড়ি, মানে এখানে প্রশ্ন আগে ব্রেক ডাউন করতে হবে, তাই না? আগের 2 নম্বর প্রশ্ন আর 3 নম্বর প্রশ্ন কিন্তু সেম না, কিন্তু ঘটনা কিন্তু সেম। বুঝতে পেরেছেন? ঘটনা শুনতে একই রকম লাগছে কিন্তু এটা ভিন্ন। দেখেন,
সর্বশেষ তারিখ ছিল কি? 12 তারিখ। তো সর্বশেষ তারিখ থাকা মানে আমি বললাম যে 4 তারিখ হওয়ার সম্ভব, মানে 4 ধারা হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এখানে 4 ধারার বিধান দেখেন কিভাবে আসছে। কিন্তু বাদীর মাতার মৃত্যুর কারণে ওই দিন দাখিল করা যায়নি। এখানে কি বলেছে যে 12 তারিখ ছুটিতে ছিল কোর্ট, বা কোর্ট বন্ধ ছিল, না। বা সাপ্তাহিক ছুটিতে ছিল? তার মানে 12 তারিখ কিন্তু কোর্ট চলেছে। এটা বোঝা যাচ্ছে কি? জি। যেহেতু 12 তারিখ কোর্ট ছুটিতে ছিল, কিন্তু মামলা কেন ফাইলিং করতে পারেনি? কারণ মাতা মারা গেছে। আর মাতা মারা গেলে কি 4 ধারা সুবিধা দিবে? না না স্যার, দেবো সুবিধা না। দিবে না। কিন্তু এখানে 4 ধারাতে আমাদের উত্তর করার সুযোগ নেই। ঠিক আছে, কারণ এখানে কি 5 ধারাকে টার্গেট করে প্রশ্ন করেছে, মানে ওই প্রশ্নই ঘটনায় কি, চাচ্ছি 5 ধারা নিয়ে ঘটনায় আসুন। কি, কিন্তু আপনার 4 ধারাকে টার্গেট না করে 5 ধারাতে নিয়ে গেছে জিজ্ঞাসিত বিষয়টা, তাই না? জি মানে এখানে একটা টুইস্ট আছে। তাহলে প্রাসঙ্গিক কাহিনী আমাদের কি করতে হবে? এস, সাইফুল ভাই বলেন। মাইক অন হয়নি ভাই। লিমিটেশন অ্যাক্টের 5 ধারা বিধান মতে 5টি ক্ষেত্রে তামাদির বিলম্ব মওকুফের দরখাস্ত দাখিল করা যাবে। কি কি ক্ষেত্রে? আপিল দায়ের, রিভিশন দায়ের, সরি রিভিউ দায়ের, রিভিশন দায়ের, এখানে একটু স্পেস দিয়ে দিলে ভালো হয়, আপিল দায়েরের অনুমতির দরখাস্ত সহ, এবং অন্যান্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রে যেখানে লিমিটেশন অ্যাক্টের 5 ধারার বিধান প্রযোজ্য করা হয়েছে। ঠিক আছে, এটা কি 5 ধারা 5 ক্ষেত্রে প্রযোজ্য। এখন এই যে মামলা করতে একটি দেওয়ানি মোকদ্দমা, দেওয়ানি মোকদ্দমা বলতে এখানে মূল মোকদ্দমা দাখিলের কথা বলছে, কিন্তু আপিল বলেছে, রিভিউ বলেছে, রিভিশন বলেছে, কোনো না। পিটিশন বলেছে? তাহলে ধরে নিব এটা কি মূল মোকদ্দমা বা শুট। শুটের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য নয়, এখানে শুট তো নাই, বা মূল মোকদ্দমার কথা বলা নাই, মামলার কথা বলা নাই। তার মানে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না, তাই না? তার মানে এই জি, 12 তারিখে মামলা না করার কারণে 3 ধারা মতে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে খারিজ হয়ে যাবে যাবে। পরে যদি দাখিল করতে যায়। তার মানে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। বোঝা গেল? যুক্তিসহ সিদ্ধান্ত যে সর্বশেষ তারিখ ছিল 12 তারিখ, যেহেতু 5 ধারা মূল মামলা ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেহেতু এই মামলাটি পরবর্তীতে সে হয়তো বা 13 তারিখে দাখিল করতে যাবে, বা 14 তারিখে, যেদিনই যাক না কেন 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। 5 ধারায় কি সুবিধা দেওয়া হয়? যদি কোনো কারণে তামাদি হয়ে যায় কোনো দরখাস্ত আপিল রিভিউ রিভিশন করতে, সেক্ষেত্রে 5 ধারায় একটা, যদি সংশ্লিষ্ট কতদিনের জন্য বিলম্ব হয়েছে সে বিলম্ব মওকুফ চেয়ে বা তামাদির মেয়াদ বৃদ্ধি চেয়ে প্রার্থনা করা যায়। মূল মামলায় যেটা প্রযোজ্য নয়। উল্লেখ্য যে বাদীর মাতার মৃত্যু তামাদির মেয়াদ গণনা স্থগিতের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না। সেই ব্যাখ্যাটাও আমি দিয়ে দিলাম এর আগের প্রশ্নের 2 নম্বর প্রশ্নের মতন। ক্লিয়ার? জি স্যার। এক্স দাবি করেন যে ওয়াই তাকে দাতা দেখিয়ে প্রতারণার মাধ্যমে, এই প্রশ্নটা একটু মনোযোগ দিবেন সবাই, একটু জটিলতা আছে, এটা বুঝিয়ে দিলে অনেকেই বোঝে না। তাহলে এক্স দাবি করে যে, তাহলে এক্স দাবি করছে যে, প্রথমে দাবি করে সে বাদী সাধারণত, তাই না? জি কারণ সে আরজি দিয়ে দাবি করছে। কি দাবি করছে? তার আরজির মধ্যে বলছে ওয়াই তাকে দাতা দেখিয়ে প্রতারণার মাধ্যমে 15/3/15 তারিখে একটি দলিল সম্পাদন করেন। তাহলে এখানে এক্স হচ্ছে বাদী, ওয়াই হচ্ছে বিবাদী যে প্রতারক, তাই না? জি বা জালিয়াতি করেছে। দলিলটি গত 19/3/2015 তারিখে নিবন্ধিত হয়। তার মানে জালিয়াতির মাধ্যমে দলিল হয়েছে, সেটা আবার সাব রেজিস্ট্রি অফিসে কি রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রির বাংলায় কিন্তু নিবন্ধন বা নিবন্ধিত হয়। এক্স বিষয়টি মানে বাদী বিষয়টি জানতে পারলো 18/3/2016। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিস বলি, অনেকেই আবার এটা কনফিউশন হবেন। 15/3 সম্পাদিত হলো, সম্পাদিত হলো মানে দলিলটা রেডি হয়েছে, সই স্বাক্ষর হয়ে গেছে। হ্যাঁ, তো সই স্বাক্ষর হুম, হলে দলিলটা সম্পাদন হওয়া মানে মানে দলিলটা সবার সই স্বাক্ষর হয়ে রেডি হলো, মানে দাতা গ্রহীতার সবার সই স্বাক্ষর হলো, ছবি টবি লাগিয়ে রেডি করে দিল। কে রেডি করে দিল? সাব রেজিস্ট্রি অফিসে যারা ডিড রাইটার বা মোহরি আমরা যাদেরকে বলি, দলিল লেখক। ঠিক আছে, এখন দলিলটা আবার নিবন্ধিত হলো আবার 4 দিন পরে দেখছি, 3-4 দিন পরে, 15 থেকে 19। তার মানে যেদিন দলিল রেডি হয়েছে সেদিন মনে হয় সাব রেজিস্ট্রি অফিসার বসেননি, বা বসলেও হয়তো বা অনেকগুলো দলিল ছিল, রাত হয়ে গেছে, সেদিন আর কি হয়নি, সংশোধন
মানে রেজিস্ট্রি হয়নি। মানে সিরিয়াল জি। হ্যাঁ, সিরিয়াল পাইনি এক কথায়, তারপরে 2-3 দিন পরে সিরিয়াল পেয়েছে। তো একদিন যেদিন রেডি হয়ে গেল সেদিন সম্পাদনের তারিখ, আর যেদিন নিবন্ধিত হবে অর্থাৎ সাব রেজিস্ট্রারের সিল এবং স্বাক্ষর হবে সেটা হচ্ছে নিবন্ধনের তারিখ। বুঝতে পেরেছেন? জি। এরকম হতে পারে, বাস্তবে হয়, এটা অবৈধ কোনো কিছু না, এটা আবার ভুলও কোনো কিছু না, প্রসিডিউরাল মিস্টেকও না, এটা বাস্তবেও হয়। এই বিষয়টি জানতে পারলো 18/3/2016, তার মানে প্রায় 1 বছর পরে জানতে পারছে, তাই না? এটা জি, 15 তারিখ 1 বছর ছিল, পর। এটা 16 তারিখ প্রথম জানতে পারেন। অতঃপর এক্স 18/4/2016 আবেদন করে, তার মানে সে কিছুদিন পরে আবেদন করলো, তাই এক তাই মাস না? পর। 1 মাস পর। 1 মাস পরে আবেদন করলো, কিসের আবেদন? ওই যে সইমোহরি দলিলের, হ্যাঁ, সার্টিফাইড কপির জন্য। কোথায়? সাব রেজিস্ট্রি অফিসে। তাহলে 22/5/2016, তার মানে 1 মাস পরে প্রায় কি পেল সে? দলিলের সইমোহরি জাবেদা নকল করতে। নকল বা জাবেদা নকল বা সার্টিফাইড কপি অফ দা ডিড। এবার এক্স এখন দলিল বাতিলের জন্য মোকদ্দমা করতে চান। আচ্ছা, দলিল বাতিলের জন্য যদি মামলা আপনি করতে যান, তাহলে আর্জি লাগবে, প্রথমত একটা ওকালতনামা লাগবে। তারপরে আপনার এই যে দলিলটা বাতিল করতে চাচ্ছেন সেই দলিলের সার্টিফাইড কপি জমা দিতে হবে ফেরিস্তি যোগে, দিতে হবে কিনা? জি। এখন আপনি যদি মামলাটা ফাইলিং করার সময় ফেরিস্তি যোগে সার্টিফাইড কপি জমা দিতে চান, তাহলে কমন সেন্স থেকে কি মনে হচ্ছে? যেদিন দলিলের সার্টিফাইড কপি হাতে পাবো, ফটোকপি হাতে পেলে হবে না, ফটোকপি দিয়ে মামলা ফাইলিং হয় না, সার্টিফাইড কপি অথবা মূল কপি জমা দিতে হয়। তাহলে আমি সার্টিফাইড কপি যেদিন জমা দিতে পারবো সেদিন আমার মামলা করার জন্য আমি সমর্থ হব, তাই না? এটা তো জি। কমন সেন্স। তার আগে কি আমি আর মামলা করতে, যত আমি জানতে পারলাম কিন্তু সার্টিফাইড কপি আমি হাতে পাচ্ছি না, আমার আরজি রেডি কিন্তু সার্টিফাইড কপি হাতে পাচ্ছে না, ফটোকপি আছে কিন্তু কাজ হবে না। তার মানে যেদিন আমি সার্টিফাইড কপি হাতে পাবো, 22/5/2016, এই তারিখটাই হচ্ছে কজ অফ অ্যাকশন সৃষ্টির তারিখ। মানে আমি তো জানতে পারলাম, কিভাবে জানতে পারলাম? ওই তো শুনেছি, তো শোনা কথা আদালতে বলে লাভ আছে? অথবা ফটোকপি না। পেয়েছি, তো ফটোকপি পাওয়াটাও কিন্তু পাওয়া না, ফটোকপিটা মানুষ তৈরি করতে পারে না, তারিখ টারিখ চেঞ্জ করে, নাম টাম চেঞ্জ করে, কম্পিউটারের দোকানে করা যায় না? স্যার। মানে জি জি। টেম্পার করে করা যায় কিনা, হ্যাঁ, যাই তো স্যার। ফেব্রিকেটেড করে করা যায়। তো যখন আমি সার্টিফাইড কপি পাচ্ছি, তার মানে এটা আমার কি? এবার আমার বুঝতে পারলাম যে হ্যাঁ, আসলেই তো একটা দলিল তৈরি করে রাখা হয়েছে, সেটা বাতিল না করলে ভবিষ্যতে এটা আমার বিপদের ক্ষতির কারণ কারণ হতে হবে। পারে। তার মানে এই তারিখে মামলা করার কারণ উদ্ভব হচ্ছে, এবং এই তারিখ থেকে কি আমাদের মেয়াদ গণনা শুরু হবে। এটাই কমন সেন্স, এবং এটাই 18 ধারা বলে। ঠিক আছে? সংশ্লিষ্ট আইন উল্লেখে উক্তরূপ মোকদ্দমা দাখিলের সর্বশেষ তারিখ নির্ধারণ করুন। তো অনেকগুলো তারিখ দিয়ে সর্বশেষ তারিখ চাইলে 18 ধারাও আসতে পারে। ঘটনা হচ্ছে, এই পুরো ঘটনাটা মোকদ্দমা দায়ের করতে চাই, এ পর্যন্ত জিজ্ঞাসিত বিষয় সর্বশেষ তারিখ বের করতে হবে মামলা করার। তার মানে যেদিন থেকে কজ অফ অ্যাকশন সৃষ্টি হলো সেদিন থেকে গণনা করে তা আমাদের মেয়াদ কতদিন সেটা অ্যাড করতে হবে। 1 বছর হলে 1 বছর অ্যাড হবে, 2 বছর হলে 2 বছর, 3 বছর হলে 3 বছর অ্যাড হবে, তাই না? জি তাহলে আমরা দেখলাম যে 16 সালে, তাহলে 3 বছর যদি হয় তাহলে 19 সালে, এই তারিখের 19 সালে সর্বশেষ, তাই না? জি। প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত, লিমিটেশন অ্যাক্টের 18 ধারার বিধান মতে 18 ধারায় দুইটা বিষয় আছে। 1 নম্বর বিষয় কি? সর্বপ্রথম যেদিন গোপনকৃত দলিলটি বিজ্ঞ আদালতে উপস্থাপনা করতে পারবে, আচ্ছা, এটা একটা বিষয়, সেদিন হতে তামাদি গণনা শুরু হবে। আরো একটা বিষয় আছে, 18 ধারায় দুইটা বিষয় আছে, একটা হচ্ছে যেদিন প্রথম জানতে পারবে সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে, আবার যেদিন দলিলটা উপস্থাপন করতে সমর্থ হবে সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। এই দুইটাতে কনফিউশন হয়। তাহলে জানতে পারলাম আগের তারিখে, আগের তারিখ থেকে, তাহলে এই প্রশ্নে কেন উত্তর হচ্ছে না? যখন ডকুমেন্টারি ফর্জারি হবে, মানে জালিয়াতির মতো করে একটা প্রতারণা হবে, বুঝতে পেরেছেন? তার মানে একটা জি। ডকুমেন্ট সৃষ্টি হয়েছে, এবং ওই ডকুমেন্টে বাতিলের জন্য যদি আপনি স্টেপ নেন তাহলে তো সার্টিফাইড কপি লাগবে। তাই দলিল উপস্থাপনা যখন আদালতে করতে আপনি সমর্থ হবেন সেই তারিখ থেকেই তা আমাদের মেয়াদ গণনা শুরু হবে। আর এমনি আপনি একটা জানতে পারলেন প্রতারণা সম্পর্কে, কিন্তু সেইটা দলিল সংক্রান্ত না, বা ওই দলিলটা বাতিল সংক্রান্ত না। বুঝতে পেরেছেন? তার মানে জি। ডকুমেন্টারি কোনো এখানে ফর্জারি ম্যাটার্স না, অন্য একটা প্রতারণা।
সেক্ষেত্রে যেদিন প্রতারণা সম্পর্কে জানতে পারবেন সেদিন থেকে তামাদের মেয়াদ গণনা শুরু হবে। বুঝতে পারলাম? 18 ধারাটা জি আমার এমসিকিউ ফাউন্ডেশন নোট যদি দেখেন আরো ক্লিয়ার হবেন, অথবা কোনো বিআর অ্যাক্ট। আলোচ্য প্রশ্নে 22/5/2016 তারিখে দলিলটির সইমোহরি প্রাপ্ত হন, অর্থাৎ উক্ত তারিখ হতে দলিলটি বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারবে বিধায় এই 22 তারিখ থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, যেটা অলরেডি প্রশ্ন ব্রেকডাউন করার সময় আমি বলে দিয়েছি, তাই না? এরপর আমরা জি। উত্তর দিব। উত্তর কিন্তু এখনো আসেনি। আবার লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 91 অনুচ্ছেদের বিধান মতে 91 অনুচ্ছেদ উল্লেখ, 91 যদি উল্লেখ করেন তাহলে ফুল নম্বর পাবেন, আর 91 যদি ভুলে যান তাহলে নম্বর কাটা যাবে। দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়েরে তামাদের মেয়াদ 3 বছর। 91 3 বছর দলিল বাতিলের জন্য, তাই না? আপনি বানিয়ে জি মেয়াদ তো দিলে হবে না, 6 বছর মেয়াদ দিয়ে দিই, জানা নাই 120 ধারা অনুসারে, তাহলে তো ভুল হয়ে যাবে, তাই না? 120 অনুচ্ছেদে 6 বছর আছে। সুতরাং উক্ত মোকদ্দমাটি দাখিলের সর্বশেষ তারিখ এই যে জাস্ট 16-র সাথে 3 যুক্ত করে 19 সাল করে দিলেই হবে। আর এবং তারিখটা আপনারা সেমই রাখবেন। হ্যাঁ, 22/5 এখানে 22/5 রাখবেন, ঠিক আছে? এখানে আচ্ছা স্যার, এখানে একটা একুশ প্রশ্ন। পাস করা 21 পাস করার দরকার নাই, 22 পাসই করবেন। বলেন কি প্রশ্ন? আচ্ছা 21, আচ্ছা ওই যে এইটা স্যার 21/5, না, আমি বলতেছিলাম ওই যে 12 ধারায় একটা বিষয় আছে স্যার, যে জাবেদা নকল প্রাপ্তির যে দিন সেই তারিখটা বাদ যাবে হ্যাঁ, গণনা হতে। ওই কারণেই তো 21 তারিখ হলো না। তার মানে 23 তারিখ থেকে শুরু হয়ে 22 তারিখ। হ্যাঁ, বুঝতে পেরেছেন? 23 তারিখ থেকে শুরু হয়ে 22 তারিখ, তাই আমরা এইভাবে টেকনিক্যালি 22 to 22 করছি। বুঝতে পেরেছেন? এই 3 বছর গণনা বাস্তবে করতে হলে 23 তারিখ থেকে শুরু করে 23/5/2016 থেকে 22/5/2019, এটা হচ্ছে অ্যাকচুয়াল। আপনার জাস্ট শেষেরটা থাকলে হবে। আমি কি বোঝাতে পারলাম? 22 বছর। জি ঠিক আছে স্যার। তাহলে এখানে 22/5/2016 তারিখ থেকে তামাদি গণনা শুরু হবে, এই লাইনটা যদি আপনি চেঞ্জ করে 23/5/2016 থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, এটা যদি লেখেন ভুল হবে। কি কারণে? আপনি তো এখানে 12 ধারা নিয়ে আসছেন না। যদি আপনি 12 ধারা নিয়ে এসে ব্যাখ্যা করেন তাহলে আপনি 23/5 লিখতে পারবেন। আর 12 ধারাকে যদি আপনি কি বাইপাস করেন তাহলে 22/5 লিখলেই হবে। আমি কি বোঝাতে পারলাম? জি জি ঠিক আছে। কারণ মামলার ক্ষেত্রে আপনি 12 ধারাটাকে ব্যাখ্যা করেন। তা আমাদের মেয়াদ যেদিন শুরু হলো সেদিন আমরা শুরুর ডেটই রাখবো, কিন্তু মাইনাস করার সময় 12 ধারা দিয়ে আমরা হিসাব করি পরে। বাস্তবে মামলা করার জন্য কিন্তু আমরা 12 তারিখ, এই 22 তারিখই লিখবো, কিন্তু 12 ধারার কারণে আমরা একদিন মাইনাস করব। এটা ক্যালকুলেশনের বিষয়, অর্থাৎ 12 ধারার বিধানটা ওপেন থাকে না। যখন আপনি হিসাব করবেন তো মামলা বাস্তবে ফাইলিং করার ক্ষেত্রে 12 ধারার বিধানটা উল্লেখ করতে হয় না, কিন্তু আপনি অটোমেটিক একটা দিন মাইনাস করতে পারেন। বুঝতে পেরেছেন? বুঝা, তাহলে এখানে সহজে সিদ্ধান্ত হলো আমরা প্রশ্নে উল্লেখিত তারিখের সাথে তামাদের মেয়াদ যোগ করে যে ডেটটা হয় জাস্ট সেটা করে দেবো। জাস্ট আপনার সাল চেঞ্জ করবেন, তারিখ জি জি, অপরিবর্তিত রাখবেন, ঠিক আছে? ঠিক আছে। জি এবং ঠিক আপনি আছে। বিগত সালের যদি এমসিকিউ প্রশ্ন দেখেন, এমসিকিউ প্রশ্নেও এরকম আছে যে তারিখ অপরিবর্তিত থাকে। তাই সেখান থেকে আমার এইভাবে তৈরি করা। এবং অনেকগুলো গাইড আছে বাজারে, পপুলার গাইডগুলোতে এটাই করেছে। কারণ এখানে 23/5 তারিখ তো প্রশ্নের মধ্যে নাই, আমি তো নিয়ে আসতে পারছি না। নিয়ে আসতে গেলে আমাকে 12 ধারাও আলোচনা করতে হচ্ছে। অলরেডি 18 ধারা, 91 অনুচ্ছেদ, আবার 12 ধারা, তাহলে প্রশ্নটা জটিল হয়ে যাবে না উত্তর করাটা? এবং অনেক বড় হয়ে যাবে স্যার। জি অনেক বড় হয়ে যাবে, এটা একটা ম্যাটার্স। ইউ ও এল একটি জমির যথাক্রমে উপরিভাগের ও ভূগর্ভের মালিক। তার মানে ইউ হচ্ছে উপরে বাড়ি আছে বা চাষাবাদ করে, আর এল এর হচ্ছে নিচে একটা কি কয়লার খনি আছে। উপরিভাগের ক্ষতি না করে এল ভূগর্ভ থেকে 23/5/2015 তারিখে কয়লা উত্তোলন শুরু করে। আমি একটা আপনাদের বানিয়ে প্রশ্ন দিয়েছিলাম, এমসিকিউ, তাই না? এ ধরনের, জি যে জি স্যার। পাশের বিল্ডিং এ কাজ করছে, নিচ দিয়ে পাইপিং, পানির লাইন, এটা আধুনিক। আমি যেটা তৈরি করে দিলাম এটা আধুনিক। এইভাবেও তো মাথায় আমার মাথায় এসেছে, যারা প্রশ্নকর্তা তাদের মাথাও তো তো আসতে পারে, তাই না? জি তো ওই এমসিকিউ প্রশ্নটা কিন্তু এখানে আবার কি রিটেনও প্রবলেমেটিক প্রশ্ন হিসেবে আসতে পারে। তার মানে এই যে ওপরে আর নিচে যদি আপনি চিন্তা করি, ওপরে প্রকৃত ক্ষতি হচ্ছে না কিন্তু নিচে আমার কিন্তু ফাটল ধরে যাচ্ছে, এবং যেটা উপরের দিকে দৃশ্যমান হবে ভবিষ্যতে। ক্লিয়ার? তার মানে এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করব? এই প্রশ্নের আলোকে অনেক প্রশ্ন হতে পারে, যেটা আধুনিক। এই প্রশ্নটা তো পুরাতন এবং বেয়ার একটা হুবহু আছে।
তা আমি মনে করছি যে হয়তোবা বিয়ার একটা হুবহু উদাহরণ উদাহরণ তুলে দিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। আপনাদেরকে অ্যানালাইটিক্যাল প্রশ্ন দেবে এবং প্রশ্ন বানিয়ে দিবে, যেটা আপনারা 12 তারিখ অনুধাবন করেছেন, তাই না? জি। কিন্তু 26/9/2020 তারিখে জমিটির উপরিভাগ ধসে পড়া শুরু করে এবং 25/10/2020 তারিখে একেবারে ধসে যায়। এক্ষেত্রে এল এর বিরুদ্ধে ইউ এর মোকদ্দমা করার তামাদি গণনা কখন থেকে শুরু হবে? তার মানে প্রথমে যখন নিচে কাজ করা শুরু করলো সেই তারিখ থেকে না, যেদিন এই যে এখানে 26/9/2020 তারিখে উপরিভাগ ধসে পড়া শুরু করে, একেবারেই ধসে পড়ে সেদিন না, যেদিন শুরু হলো সেদিন থেকেই তামাদির মেয়াদ শুরু হবে। বুঝতে পেরেছেন? জি। তার মানে দেখেন সমান এই যে হলে স্যার? এই যে এখানে শুরু করে, ঠিক আছে, তা ধসে পড়া শুরু করে, এই যে শুরু করে সেদিন থেকেই শুরু হবে। এই যে শুরু শুরু, এটাই আপনাদের ক্লু মনে রাখার, ঠিক আছে? হ্যাঁ, সাইফুল ভাই, আপনার এতক্ষণ পরে আওয়াজ না পেলাম, স্যার, বলেন। এটা না, এটা স্যার এই যে মানে উপরিভাগ দোষ মানে এটা প্রকৃত দৃশ্যমান হওয়ার পরে যে কোনো কিছু ইয়াকে, যে কোনো ব্যাপারে এটা মানে বিল্ডিং এর ব্যাপারে হোক, জমির ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ, আপনি যতক্ষণ না উপরে দেখছেন, দৃশ্যমান না হলে আপনি তো আর ইন্সপেকশন করছেন না, ঠিক আছে? তাহলে এখানে ঠিক 24 ধারা দিয়ে আলোচনা করতে হবে। 24 ধারাতেই সেম উদাহরণটা আসলে আছে। যখন কোনো কাজের ফলস্বরূপ প্রকৃত ক্ষতি হবে, তখন থেকে তা আমাদের মেয়াদ গণনা শুরু হবে। তাহলে আলোচ্য প্রশ্নে কি হলো? 23 তারিখ থেকে যদিও কাজ শুরু করেছে, তখন তো ক্ষতি হয়নি কো। তাহলে 23/5 আর এখানে 26/9, এখানে প্রায় কি 5 বছর, তাই না? 5 বছর কয়েক মাস পরে কি হয়েছে, ধসে পড়া শুরু করেছে, তাই না? তাহলে ওই তারিখ থেকেই তা- মামলা করার তামাদির মেয়াদ শুরু হবে, মানে কারণ উদ্ভব হয়েছে। তার মানে ওই 26 তারিখটাই কি উত্তর। বুঝতে পেরেছেন? জি। আর এরপরে একেবারে ধসে পড়ে সেদিন থেকে না, সেদিন তো আপনার মানে রোগ যখন শুরু হলো প্রথম স্টেজ, তখনই আমাকে চিকিৎসা করতে হবে। ক্যান্সার লাস্ট স্টেজে চিকিৎসা করে লাভ নাই, তাই না, না? তখন আদালত বলবে যে আপনি শুরুর দিকে ঘুমিয়েছিলেন। আপনি ঘুমিয়েই থাকেন। আর ঘুমিয়ে থাকা ব্যক্তিদের তামাদি আইন খুব অপছন্দ করে, তাদেরকে কোনো হেল্প করে না। 3 ধারা তার জন্য রেডি আছে, তাই না? জি। যেটা আলোচনা করছিলাম, যে যেই দিন প্রকৃত ক্ষতি শুরু হলো সেদিন থেকেই তামাদির মেয়াদ গণনা শুরু হবে। এটা হচ্ছে 24 ধারায় বলা হচ্ছে। 25, একটি দেওয়ানি মোকদ্দমায় রায় প্রচারিত হয় 10/9/2015। রায় প্রচারের দিন ডিক্রির প্রস্তুত হয় 16/9/2025, 2015। তাহলে 10, 16 একই মাসের। ডিক্রিতে রায়ের প্রতিফলন না ঘটে, অর্থাৎ ডিক্রিতে কিছু ভুল হয়েছে। ডিক্রিতে আর 30/9/2015 তারিখে ডিক্রি সংশোধনের নিমিত্তে একটি দরখাস্ত দাখিল করলে 30/10/2015 তারিখে তা সংশোধিত হয়। তাহলে অ্যাকচুয়ালি ডিক্রিটা রেডি হলো কত তারিখে? এই যে 30/10/2015 তারিখে, এটাই হচ্ছে মূল তারিখ, যে তারিখে ডিক্রিটা অ্যাকচুয়ালি সঠিকভাবে রেডি হলো। তাহলে আমাদের 30/10-কে মনে রাখতে হবে প্রশ্ন ব্রেকডাউন করার সময়। এই তারিখে সংশোধিত হলো। ডিক্রি জারির মোকদ্দমাটি দায়ের করা হয় 30/10/2018। এখানে 15, এখানে 18, দেখেন এখানে 30/10, এখানেও 30/10, একই তারিখ কিন্তু আছে। কিন্তু এখানে সাল পরিবর্তন হয়ে 3 বছর পরে উক্ত ডিক্রি জারির মামলাটি তামাদি বারিত কিনা, এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্টের বিধান উল্লেখে আলোচনা করতে হবে। তো এখানে দেখেন যে ঘটনাটা এখানে লিখলাম। অতঃপর ডিক্রি জারির মোকদ্দমাটি দায়ের করা হয় 30/10/2018 তারিখে, অর্থাৎ ডিক্রিটি সংশোধিত হয়ে চূড়ান্তভাবে প্রস্তুতের তারিখ হচ্ছে 30/10/2015 হতে লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 182 অনুচ্ছেদের বিধান মতে 3 বছরের মধ্যে কিন্তু ডিক্রি জারির প্রথম দরখাস্ত করতে হয়, যেটা 30/10/2015 থেকে তারা কত করেছে, 30/10/2018-তে করেছে, অর্থাৎ 3 বছরের মধ্যে ডিক্রি জারির মোকদ্দমাটি দায়ের করা হয়।
এক্ষেত্রে অত্র আইনের 12 ধারার বিধান মতে রায় বা ডিক্রি প্রচারের তারিখ ও ডিক্রিটির জাবেদা নকল প্রাপ্তির সময়টুকু তামাদির মেয়াদ গণনা হতে বাদ যাবে। এর আগে একটি প্রশ্নে 12 ধারা কথা আসছিল, সেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি, এভাবেও ব্যাখ্যা দেওয়া যাবে। সুতরাং উপরোক্ত আলোচনা হতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে উক্ত ডিক্রি জারির মোকদ্দমাটি তামাদিতে বারিত নয়। যদিও 30/10/2015-তে শুরু হয়ে চূড়ান্তভাবে ডিক্রি পেয়ে আবার 30/10/2018-তে জারির মোকদ্দমা করেছে। তো অ্যাকচুয়ালি হুবহু 3 বছর মনে হচ্ছে, কিন্তু এর মাঝখানে কি 12 ধারার রায়ের প্রচারের যে দিন এবং তামাদির, সরি, সার্টিফাইড কপি পাওয়ার যে দিনটা তো বাদ যাবে। এই কারণেই একেবারে মানে সর্বশেষ দিনের মধ্যেই সে কি করেছে, জারি করেছে। তাই তামাদিতে বারিত হয়নি জারি মামলাটি। যিনি বুঝতে পারেননি প্রশ্ন করতে পারেন। এক্স ওয়াই এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 নিবন্ধিত বায়না চুক্তি করেন। চুক্তিনামায় হস্তান্তর দলিল নিবন্ধনের কোনো সময় উল্লেখ করা হয়নি। বায়না চুক্তি করলো, কিন্তু কত তারিখের মধ্যে এই মূল যে বিক্রয় কবলা চুক্তি নিবন্ধন করবে, রেজিস্ট্রি করবে, সেই তারিখটা দেওয়া হয়নি। এটা কিন্তু একটা বড় ধরনের ভুল, ফল্ট বায়না দলিলের। ওয়াই 1/9/2021, তার মানে প্রায় 8 মাস পরে চুক্তিনামায় উল্লিখিত অবশিষ্ট অর্থ গ্রহণে এক্স কে বিক্রয় দলিল নিবন্ধনের জন্য অনুরোধ করে। এবার এক্স বলছে, ভাই টাকা নেন এবং দলিলটা কি সম্পাদন করে আমাকে জমিটা লিখে দেন এবং বুঝিয়ে দেন। কয় মাস পরে? 8 মাস পরে। এক্স বিক্রয় দলিল নিবন্ধনে নানা অজুহাতে বিলম্ব করতে থাকেন এবং অবশেষে 1/1/2022 বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানান। তাহলে অস্বীকারের তারিখ হচ্ছে 22 সালের 1/1 অর্থাৎ বায়না চুক্তি 1 বছর পরে। ওয়াই বায়না চুক্তি বলবৎকরণের জন্য 1/10/2022 অর্থাৎ প্রায় 10 মাস পরে তারিখে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমাটা কি তামিদিতে বারিত? তো প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্ত হচ্ছে, এখানে এক্স ওয়াই এর নিকটে একটি স্থাবর সম্পত্তি বিক্রয়ের জন্য 1/1/2021 নিবন্ধিত বায়না চুক্তি করেন। অর্থাৎ প্রশ্নগুলো এখানে এ, প্রশ্ন অনুসারে ঘটনাগুলো আমরা এখানে রিপিট করলাম। এরপরে আমরা উত্তরে যাচ্ছি। লিমিটেশন অ্যাক্টের প্রথম তফসিলের 113 অনুচ্ছেদের বিধান মতে, 113 অনুচ্ছেদ কেন? কারণ এটা একটা চুক্তি, 1 বছরের মধ্যে মামলা করতে হবে। চুক্তি বলবৎকরণের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ 1 বছর। যেহেতু এক্স বিক্রয় দলিল নিবন্ধনে অস্বীকৃতি জানায় কত তারিখে? 1/1/2022, অর্থাৎ উক্ত তারিখে মোকদ্দমাটি দায়েরের মানে কারোর উদ্ভব হয়। আর এই তারিখ থেকে 1 বছর যদি আমরা চিন্তা করি, তাহলে 1/10/2022, 8 মাস পরে সে মামলা, 10 মাস পরে মামলা করেছে, মানে এখনো 2 মাস সময় হাতে আছেই। 10 মাস পরে মামলা করেছে, 1 বছর পরেও মামলা করা যায়। তাহলে এটা ডেফিনেটলি কি তামাদিতে বারিত নয়। যিনি বুঝতে পারছেন না প্রশ্ন করবেন। কোনো মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তির জন্য ধার্য তারিখে বাদী হঠাৎ অসুস্থ হয়ে আদালতে উপস্থিত হতে না পারায় বিবাদীগণের উপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়ে যায়। মোকদ্দমা খারিজ হলে বাদীর ক্ষতি হয়, বাদী সংক্ষুব্ধ হয়। এবার বাদী মোকদ্দমাটি খারিজের প্রায় 3 মাস পর আসে। সাধারণত আমরা জানি 1 মাসের মধ্যে দরখাস্ত করতে হয়, একটা দরখাস্ত করে রদরহিত চাইতে হয়, আমরা পড়েছি। বাদী আপনার কাছে এসে ওই একতরফা খারিজের আদেশ রদ ও রহিত ক্রমে তা পুনর্জীবিত করার ব্যবস্থা নিতে বলেন। তামাদি মওকুফের জন্য আদালতকে সন্তুষ্ট করতে আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন? অর্থাৎ 1 মাসের মধ্যে যে আসতে হলো, আসতে পারলাম না, 3 মাস পরে আসছি, 2 মাস অলরেডি ডিলে হয়ে গেছে অতিরিক্ত, সেক্ষেত্রে কি হবে? তো এখানে প্রাসঙ্গিক আইন ও সিদ্ধান্তে প্রথমে আমরা পুরো ঘটনাটা বলে দিলাম। এরপরে এই ক্ষেত্রে আমি সিপিসি এর 9-এর বিধি 9-এর বিধান মতে, আচ্ছা, আদেশ 9 বিধি 9-এর এ বা ক মতে 1 মাসের মধ্যে করতে হয়। যদি 1 মাস পার হয়ে যায়, সেক্ষেত্রে 9-এর বিধি 9-এর ক মতে আর করার সুযোগ নেই 1 মাস পার হয়ে গেলে। এফিডেভিট সহ 2000 টাকা খরচা সহ দরখাস্ত করা যায়।
নয়ের ক অনুসারে সেটা সরাসরি রদরহিত, কিন্তু সরাসরি রদরহিত করার তো সুযোগ সে নষ্ট করে ফেলেছে 3 মাস পরে আসার কারণে। তাহলে সংশ্লিষ্ট আদালতে উক্ত খারিজের আদেশটি রদ ও রহিত ক্রমে তা পুনর্জীবিতকরণের জন্য দরখাস্ত দায়ের করব। এটা হবে হচ্ছে স্টেপ নয়ের, আদেশ নয় বিধি নয় অনুসারে। যেহেতু মোকদ্দমাটি খারিজের প্রায় 3 মাস অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত তামাদির মেয়াদ যেটা 30 দিন সেটা অতিবাহিত হয়ে দরখাস্তটি তামাদিতে বারিত হয়ে গেছে, সাধারণত এই ধরনের দরখাস্ত সরাসরি গ্রহণ করা হবে না। কিন্তু পাঁচ ধারা মতে যদি কি করা হয়, মৌকুব চাওয়া হয়, অতিরিক্ত যে সময়টুকু চলে গেছে তামাদিতে বারিত হওয়া, তাহলে বিলম্ব মৌকুফ হবে। কেন মৌকুফ হবে? এটা একটা দরখাস্ত, আর যে কোনো দরখাস্তের ক্ষেত্রে কি পাঁচ ধারার বিধান প্রযোজ্য। সেহেতু উক্ত দরখাস্তের সাথে লিমিটেশন অ্যাক্টের পাঁচ ধারার বিধান মতে তামাদি আইনের তামাদি মৌকুফের জন্য অপর একটি দরখাস্ত দাখিল করতে হবে। তার মানে রদ রহিতের দরখাস্ত দিলাম, তার সাথে আবার তামাদি আইনের পাঁচ ধারার আরেকটা দরখাস্ত দিতে হবে। এই নোটের দেখেন ড্রাফটিং অংশে আছে কিন্তু এগুলো। কারণ আপিল রিভিউ রিভিশন, আপিল দায়েরের অনুমতির দরখাস্ত সহ আলোচ্য দরখাস্ত দায়েরের ক্ষেত্রে, আলোচ্য দরখাস্ত বলতে এই প্রশ্নে যে দরখাস্তের কথা বলা হচ্ছে, এই পাঁচ ধারা বিধান প্রযোজ্য। তাই আমরা পাঁচ ধারা বিধান মতে দরখাস্ত করব, আদেশ নয় বিধি নয়ের সাথে। এরপরে ওই যে তামাদি আইনের যে পাঁচ ধারা দরখাস্ত দিব, সেখানে হেতুবাদ কি থাকবে, যে হেতুবাদে আদালতকে সন্তুষ্ট করব কেন আমার দেরি হলো। তাহলে তামাদি মওকুফের জন্য আদালতকে সন্তুষ্ট করতে আমি যে যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করব। আসলে এই যে নিচে এই যে চারটি বিষয়ের কথা বলা হয়েছে, এই বিষয়গুলো যদি আমি আদালতকে কনভিন্স করতে পারি, তাহলে বাস্তবে মামলা পাঁচ ধারার যে দরখাস্ত সেটা কি হবে, মঞ্জুর হবে, এবং নয়ের নয় বিধির যে দরখাস্ত সেটা গ্রহণ করা হবে, না হলে সেটা গ্রহণই করা হবে না। তাহলে বিলম্বের যথেষ্ট কারণ অর্থাৎ সাফিসিয়েন্ট কজ ব্যাখ্যা করতে হবে কেন সেটা হয়েছে। মোকদ্দমা দায়েরের বিলম্বের জন্য গুরুতর অবহেলা ছিল না, অবহেলার কারণে না, বরং আসলেই অনেক সমস্যা ছিল। বিলম্বের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে কেন বিলম্ব হলো, এবং সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি ব্যাখ্যা দিতে হবে, অর্থাৎ এই বিলম্বটা আসলে সরল বিশ্বাসে হয়েছে, এটা ইচ্ছাকৃতভাবে হয়নি। এই বিষয়গুলো যদি ব্যাখ্যা করতে পারেন আদালত অবশ্যই মওকুফ করবেন। আমি একটা মামলা দেখেছিলাম ফাইলিং করতে পাঁচ ধারা মতে, একটা আপিল ফাইলিং হচ্ছে, প্রায় 5,500 দিন, 5,500 দিনের বিলম্ব মওকুফ চাওয়া হয়েছে, তাও আদালত বিলম্ব মওকুফ করলেন, কারণ সেটার উনি যথেষ্ট কারণ দেখাতে সক্ষম হয়েছেন। তাই তার মানে এখানে কতদিন বিলম্ব হয়েছে সেটা ম্যাটার না, যদি আপনার কোনো কারণ ছাড়াই 2 দিন বিলম্বও করেন তাও মঞ্জুর হবে না, কিন্তু কারণের জন্য যদি আপনি 10,000 দিনও যদি বিলম্ব মওকুফ চান তারপরও বিলম্ব মওকুফ হতে পারে। তার মানে সময় কতদিন চাওয়া হচ্ছে সেটা ম্যাটার না, কি কারণে চাওয়া হচ্ছে সেটাই ম্যাটার। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত ফাইনাল টাচ নোট হতে তামাদি আইনের সমস্যামূলক প্রশ্নোত্তর চলছে। একটি মোকদ্দমা চূড়ান্ত শুনানির জন্য 1/9/2003 ধার্য ছিল। ওই দিন শুনানির জন্য ডাকা হলে কোনো পক্ষই কি পক্ষদ্বয়কে অনুপস্থিত পাওয়া যায়, মানে কোনো পক্ষই হাজির হয়নি। তাই দেওয়ানি কার্যবিধি মতে অর্ডার 9 রুল 3 মতে মোকদ্দমাটি কি ডিসমিস বা খারিজ হয়ে যায়। বাদী ডিসমিস আদেশ বা খারিজ আদেশ রদ করার জন্য অর্ডার 9 রুল 4 মতে দরখাস্ত করার নিমিত্তে আপনার নিকট আসে। এখানে রুল 4 মতেও দরখাস্ত করা যায়। আপনি দেখেন যে উক্ত দরখাস্ত দায়েরের তামাদির সময়সীমা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এখানে পাঁচ ধারার বিধান মতে বৃদ্ধি আবেদন করতে পারেন, হ্যাঁ পারেন কিনা। এই যে একটু আগে আমরা যে প্রশ্নটি শেষ করলাম 8 নম্বর, সেই উত্তর অনুসারে করলেই হবে। এখানেও দেখেন একটি আপিল করতে হবে, এবং আপিলের জন্য গুরুতর অসুস্থতার কারণে আপিলের যে তামাদির মেয়াদ সেটা পার হয়ে গেছে, হ্যাঁ হয়ে যাওয়ার কারণেই আপনি কোন আইন বলে তামাদি সীমা বৃদ্ধির আবেদন করবেন। অর্থাৎ 8 নম্বর প্রশ্নে 5 নম্বর যে ধারা, তামাদি আইনের 5 ধারা মতে, লিমিটেশন অ্যাক্টের ধারা 5 মতে আপনাকে একটা দরখাস্ত দিতে হবে, সেটাই এই 8 ধারার 8 নং যে প্রশ্ন একটু আগে আমরা পড়লাম সেটা অনুসারে করলে হবে। অর্থাৎ প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাবে আসছে, উত্তর কিন্তু একই। এখানে করিম লেখা আছে, তাহলে ওখানে করিম কথাটা আপনার প্রশ্নের মধ্যে আসলেই হলো উত্তরে। এখানেও দেখেন একজন মক্কেল আপনার নিকটে এসে বলে যে এক রায়ের বিরুদ্ধে রিভিউ করতে চান,
তো আমরা প্রথমে দেখলাম দরখাস্ত করার জন্য তামাদির মেয়াদ শেষ 5 ধারায় দরখাস্ত করতে হচ্ছে। তারপরে আরেকটা তো কি, দরখাস্ত করার জন্য তামাদের মেয়াদ বৃদ্ধির দরকার। তার আগের একটু আগে আমরা 10 নম্বর প্রশ্নে দেখলাম আপিল, এখানে আবার রিভিউ, একই প্রশ্ন। তার মানে 5 ধারার, তামাদি আইনের 5 ধারার আশ্রয়ে তামাদি সীমা বৃদ্ধির আবেদন করতে পারেন কিনা এটা জানতে চাচ্ছে। এটাও কিন্তু 8 নং প্রশ্নের অনুসারে আপনারা করতে পারবেন। রতন সোনালী ব্যাংক হতে 50 লক্ষ টাকা 1/8/2020 তারিখে ঋণ গ্রহণ করেন। উক্ত ঋণ 3 বছরের মধ্যে পরিশোধ করার কথা ছিল। তার মানে মেয়াদ ছিল 3 বছর। অনেকে 3 বছর, 6 বছর, 5 বছর, 10 বছর, সাধারণত 5 বছর স্ট্যান্ডার্ড। তবে ইদানিং 8 বছরের জন্য কি করা যাচ্ছে, ঋণ নেওয়া যাচ্ছে। উক্ত মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেও রতন ঋণের টাকা পরিশোধ করেননি, তার মানে 20 থেকে 23 সাল হয়ে গেছে, তারপরেও 23 সালের অগস্ট মাস চলে আসছে, ঋণ পরিশোধ করেনি, মানে 3 বছর অতিক্রম হয়ে গেছে। অতঃপর 2024 সালের 1 অক্টোবর 10 লক্ষ টাকা পরিশোধ করে। এখানে দেখেন যে 1/8 মানে এখানে অগাস্ট মাসের 20 তারিখে ঋণ নিল, তাহলে অগাস্ট মাসেই কিন্তু এই 1 অগাস্টের আগেই অর্থাৎ 31 জুলাই 2023-এ, অর্থাৎ অগাস্ট মাসের আগেই তাকে 23 সালে ঋণ পরিশোধ করতে হতো, 3 বছরের জন্য। যেহেতু যেহেতু করেনি, কিন্তু ঋণ না করলে তো সঙ্গে সঙ্গে মামলা করে না ব্যাংক, কিছুদিন সময় দেয়, চিঠি দেয়। তারপরে তিনি কি করেছেন, 50 লক্ষ টাকার মধ্যে 24 সালের 1 অক্টোবর 10 লক্ষ টাকা পরিশোধ করেছে ব্যাংকে, এবং ওই ঋণের আন্ডারেই ব্যাংক সেটা গ্রহণ করেছে। ব্যাংক গ্রহণ করলে কি হবে, ব্যাংক যদি গ্রহণ করে টাকা, তাহলে কি বলতে পারবে যে আপনি 3 বছরের মধ্যে শোধ করেননি? এটা কি বলার আর সুযোগ থাকছে? একজন ব্যাংকার AKM রুহুল ইসলাম, সম্ভব হলে একটু লাইনে আসবেন। আপনি ব্যাংকের অফিসার মানুষ, আপনি বিষয়গুলো ভালো বোঝাতে পারবেন। হ্যাঁ, রুহুল ইসলাম, যদি সম্ভব হয় আপনি একটু লাইনে আসবেন। আচ্ছা, নীলা আপু লাইনে আসবেন। কেউ লাইনে নেই তো ওই কারণে ক্লাসটা। হ্যাঁ, নীলা আপু। জি স্যার। আচ্ছা, মনে করেন একদম। 3 বছরের মধ্যে টাকা দেওয়ার কথা, উনি শোধ করতে পারেননি, কিস্তি দিতে পারেননি। জি এখন স্যার। তিনি প্রায় 1 বছর পরে 24 সালের 1 অক্টোবরে এসে 10 লক্ষ টাকা দিয়ে দিল। ব্যাংক যদি সেটা গ্রহণ করে, তাহলে কি ব্যাংক বলতে পারবে আপনি 3 বছরের মধ্যে দেননি? ওই টাকা নেওয়ার পরে কিন্তু আর মামলা করতে পারবে না। জি বুঝতে স্যার। পেরেছেন? কারণ টাকা নিয়ে ফেলেছে। টাকা নেওয়ার অর্থ কি, যে তারা মানে এই মুহূর্তে তাকে একটা সুযোগ দিয়েছে, তাই প্রায় 1 বছর পরেও কিন্তু কি টাকা নিচ্ছে। এবার জি স্যার। ব্যাংক 1 জুন 2025 তারিখে সুদ সহ সমুদয় টাকা আদায়ের জন্য একটি মোকদ্দমা দায়ের করে 1 জুনে। জি স্যার। তাহলে উক্ত জি মোকদ্দমায় জি। রতন লিমিটেশন অ্যাক্টের কোন বিধান মতে কোনো সুযোগ গ্রহণ করতে পারেন কিনা সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক আপনার যুক্তি প্রদর্শন করুন। আচ্ছা, এখানে দেখেন কি বলবে, যে 23 সালে যেহেতু তামাদিতে বাড়িতে হয়ে গেছে, 23 সালের পর থেকে কি মামলা করার তামাদি শুরু হবে। রতন এই কথা বলতে পারে বিবাদী হিসেবে, কিন্তু রতন যে জি স্যার। 25 সালে আবার টাকা দিয়েছিল, তাহলে এই 25 সাল 24 সালে টাকা দিয়েছিল, তাহলে 24 সাল থেকে আবার কি নতুন তামাদি মেয়াদ শুরু হবে নতুন স্যার। তামাদের মেয়াদ শুরু হবে। তার মানে রতন জি যদিও স্যার। বলে যে তামাদি তো আপনার আগে 23 সালে থেকেই শুরু হয়েছিল, এটা বললে হবে না। যেদিন পার্ট পেমেন্ট হলো, যেদিন জি পার্ট স্যার। পেমেন্ট হলো সেই দিন থেকে আবার নতুন করে তামাদির মেয়াদ শুরু আমার হবে। জন্য। তাহলে জি স্যার। লিমিটেশন অ্যাক্টের 20 ধারার বিধান মতে ঋণ পরিশোধের তারিখ হতে নতুন করে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। আবার অনুচ্ছেদ 57 বিধান মতে ঋণ আদায়ের জন্য মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? 3 বছর। 3 বছর। এখন রতন এসে বলতে পারে 23 থেকে 23, ঠিক আছে? তার জি মানে স্যার। 26 সাল পর্যন্ত মেয়াদ, এটা বলতে পারে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। আলোচ্য ঘটনায় 24 সালের 1 অক্টোবর 10 লক্ষ টাকা রতন পরিশোধ করায় উক্ত তারিখ হতে নতুন তামাদির মেয়াদ
গণনা শুরু হবে, অর্থাৎ এই যে 1 জুন 2025 তারিখে সুদসহ সমুদায় টাকা আদায়ের জন্য রতনের বিরুদ্ধে যে মোকদ্দমাটি দায়ের করা হয়েছে, হয়তো বা 10 লক্ষ টাকা দেওয়ার পরে আর টাকা দিচ্ছে না, কারণ 50 লক্ষ টাকার সুদসহ তো প্রায় 70-80 লক্ষ টাকা চলে আসবে, তাই না? না আসুক অন্তত ষাট জি স্যার। 65 লক্ষ টাকা চলে আসবে। তাহলে মাত্র 10 লক্ষ টাকা নিয়ে ব্যাংক কি বসে থাকবে? তাকে জি না নিয়মিত স্যার। নিয়মিত কিস্তি দিতে হবে। তাহলে মোকদ্দমাটি দায়ের করছে, তার 3 বছরের মধ্যে দায়ের করাই, তাহলে 3 বছরের মধ্যে দায়ের করা হলো না, 24 থেকে 27 সালের মধ্যে করতে হতো, সেখানে 25 সালে করেছে। সুতরাং উক্ত মোকদ্দমায় রতন লিমিটেশন একটা 3 ধারার বিধান মতে মোকদ্দমাটি সরাসরি খারিজের জন্য কোনো সুযোগ গ্রহণ করতে পারবে না। মানে বিবাদী পক্ষে কি বলার ছিল যে স্যার তামাদিতে বাড়ি তো আছে, সেটা একটু দেখবেন। যদিও আদালত 3 ধারার বিধান প্রয়োগ করার ক্ষেত্রে বিবাদীর প্রতিবাদ করার অপেক্ষা করে না, তাই না? জি কিন্তু স্যার। বিবাদী যদি এটা বলেও তবুও কিন্তু শুনবে না, কারণ এখানে রতনের কোনো সুযোগ নাই, রতনই কিন্তু ভুল করেছে। সে ঋণ নিয়েছে, সময় মতো পরিশোধ করেনি, পরে ব্যাংক তাকে সুযোগ দিয়েছে, 10 লক্ষ টাকা দিল, তারপরে নিয়মিত দিচ্ছে না। এখন ব্যাংক দেখলাম কতবার আর সুযোগ দিব, তারপরে 25 সালে মামলা করে দিয়েছে। তাহলে ব্যাংক এখানে সঠিক আছে, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? জি স্যার। এখন ব্যাংক যদি 27 সালের পরে মামলা করতো তাহলে কিন্তু তামাদিতে বাড়িত হয়ে যেত, কারণ 1 অক্টোবর 2024, তাহলে 27 সালের 1 অক্টোবরের পরে যদি মামলা করতো তাহলে 3 বছর অতিক্রম অতিক্রম হয়ে যাওয়ার কারণে হয়ে যাচ্ছে। আপনার ওই মামলাটা কিন্তু তামাদিতে বারিত হয়ে যেত, তখন কিন্তু এই 3 ধারার বিধান প্রযোজ্য হয়ে যেত এবং রতন সে অনুসারে কি করতে পারতো, মামলাটিকে খারিজ করার, সরাসরি সুযোগ খারিজের ছিল। আবেদন করতে পারতো। বুঝতে পেরেছেন? জি। জি স্যার। একটি দেওয়ানি মোকদ্দমা দায়েরের করার নির্ধারিত তামাদের মেয়াদ ছিল 25/11/2023 তারিখ। 26/11/2023 তারিখ দেওয়ানি আদালত খোলা ছিল এবং সংশ্লিষ্ট বিচারক ওই দিন পর্যন্ত ছুটিতে ছিলেন। আর 26/10/23 তারিখে বাদীর পিতা মৃত্যুবরণ করে। 24/11 ও 25/11 সাপ্তাহিক ছুটি ছিল। 27/11 তারিখ সরকার ঘোষিত দেশব্যাপী বিশেষ ছুটি। 23 এবং 28/11 কর্মদিবস ছিল। এই অবস্থায় সংশ্লিষ্ট আইন উল্লেখে মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ নির্ধারণ করুন। প্রথম দিকে 1 বা 2 নম্বর প্রশ্ন এরকম ছিল না, সেম প্রশ্ন, জি স্যার। ঠিক আছে? তো এটা 2 নম্বর প্রশ্ন ছিল। তাহলে এই নোটের পৃষ্ঠা 149, প্রশ্ন নং 2 এর উত্তর অনুসারে তারিখের ভিত্তিতে ঘটনা আগে পুনর্বিন্যাস করবেন, তারপর উত্তর করবেন। তবে আমি উত্তরটা বলে দিয়েছি, লিমিটেশন অ্যাক্টের 4 ধারার বিধান মতে মোকদ্দমাটি দায়ের করার সর্বশেষ তারিখ 26/11/2023। এখন ওইটার মতো করে আপনারা পারছেন কিনা, জাস্ট ওইটা হচ্ছে গণিত বইয়ে যেমন কি থাকে, উদাহরণ থাকে, তারপরে কি জি। অনুশীলনী থাকে। তো মনে করেন ওটা উদাহরণ আর এটা অনুশীলনী দিয়ে দিলাম, নিজেরাই ট্রাই করবেন। আর এখানে উত্তরমালাটা দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? জি স্যার। মানে আমি এটা ট্রাই করে দেখবো যে আপনারা পারছেন কিনা, এটা ডেফিনেটলি ক্লাস টেস্টে দিব, ঠিক আছে? স্যার মনে করে রাখেন স্যার, আমি তো প্রথমে কনফিউজড হয়ে গেছি স্যার। কেন? মানে এতগুলো আপনার স্যার ডেট, আমি তো মানে প্রথমে দেখে আমি বুঝার চেষ্টা করতেছি যে লাস্টের যে দুইটাই তো লাস্ট কর্মদিবস স্যার। হুম, এখন এই বিচারক ছুটিতে ছিলেন, এটার পরে যে 26-10-23 এটা কিন্তু আপনার স্যার অ্যান্সারে, হ্যাঁ 11, সরি হ্যাঁ, হ্যাঁ, 26-11 হুম। স্যার। পিতা মৃত্যুবরণ করে সেই দিন, জি সেই জি জি। দিনই করতে হতো। সেদিনই করতে হতো, কিন্তু সে হচ্ছে এখন, এই তো স্যার, এটা এখন দেখেন এখন স্যার আপনি আমি যদি তো ঘটনা কনফিউজ। ঘটনা যদি পুনর্বিন্যাস না করেন, এটা উত্তর করতে গেলে অনেক টাইম কনজিউম হবে, ভুল হওয়ার সম্ভাবনা আছে, তাই জি না? মাথা স্যার। গরম হয়ে যাবে। কিন্তু যখন আপনি ঘটনা সাজিয়ে নেবেন 2 নং প্রশ্নের মতন, একেবারে স্বচ্ছ জি। হয়ে যাবে, তাই না? তাহলে জি একটা দারুণ স্যার। টেকনিক না, দারুণ কৌশল। জি স্যার। এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়, ঠিক আছে? তার মানে এখানে, হ্যাঁ রাশিদ আপু বলেন। স্যার এভাবে ওই ই করে ব্রেকডাউন করে অনেক সলভ করা গেছে। না, আমার এই কারণ নোটের প্রথমেই তো আমি সমস্যার সমাধান বলে একটা চ্যাপ্টার রেখেছি। প্রথমে প্রশ্ন ব্রেকডাউন কিভাবে করবেন সেটা শিখালাম, তারপরে 4টা পদ্ধতিও শিখালাম, কারণ যে কোনো পদ্ধতি মাথায় যেটা আসবে সেটাই লিখে চলে আসবেন, উত্তর করে আসতে হবে সঠিক। পদ্ধতির জি স্যার। বেড়াজালে পড়ে যেন আমাকে ওই গাইডে বিচার্য বিষয়, ঘটনা বিচার্য বিষয় বা আহ, বি- অনেকে ইস্যু, হ্যাঁ, এই ধরনের ল্যাঙ্গুয়েজের ফাঁদে যেন না পড়েন। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ইভেন পয়েন্ট না দেন, উত্তর থাকলে হবে। যেমন এই 14 নম্বর প্রশ্ন পড়ি, এ একটি ফার্মের নিকট দেনাগ্রস্ত হয়,
তার মানে এখানে এই কি বিবাদী, তাই না? জি স্যার। কারণ সে দেনাগ্রস্ত হয়েছে। বি, সি ও ডি যার অংশীদার, কোন ওই ফার্ম, ফার্ম মানে কি পার্টনারশিপ বিজনেস, ওই পার্টনারশিপ বিজনেসে কি এই তিনজন হচ্ছে কি অংশীদার। বি উন্মাদ, সি নাবালক ও ডি শারীরিক প্রতিবন্ধী। এখন বলতে পারেন এই এর আবার কি করে ব্যবসা করবে? এরা হয়তো বা এর পিতা হয়তো বা ব্যবসাটা শুরু করেছিলেন, পিতা মারা গেছে, এখন নাবালক সন্তান এখানে চলে আসছে, হতে পারে না এটা? জি স্যার। এখন বি সি ডি পরস্পর আপন ভাই হতে পারে তিনজন, অথবা তারা তাদের পিতা ভিন্ন ভিন্ন পিতা হতে পারে, ভিন্ন ভিন্ন পিতার সন্তানেরা আবার এই সম্পদের মালিক হয়ে গেছে অনেকদিন পরে, আর বৃদ্ধ পিতারা মারা গেছে। তাই যেটাই হোক না কোনো পরিস্থিতি, মোট কথা শেয়ার হোল্ডাররা এই সময় কি হয়েছে, একজন উন্মাদ, একজন নাবালক, আর ডি হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা, জি এখানে যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে ছয় ধারার সুবিধা, ছয় ধারা মতে যে সুবিধা সেটা কিন্তু এই বি উন্মাদ, তাহলে বি লিগালি ডিজেবল, তাই না? বলতে পারবো না? জি স্যার। জি স্যার। উন্মাদ তো লিগালি ডিজেবল, ইনস্যান। আর সি হচ্ছে নাবালক, এও তো লিগালি ডিজেবল, তাই না? জি। কিন্তু এই ডি শারীরিক প্রতিবন্ধী, সে কি লিগালি ডিজেবল? জি না স্যার। তো মানসিক প্রতিবন্ধী না, শারীরিক প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী হলে তো তার সমস্যা নাই, বুঝতে জি স্যার। পেরেছেন? ব্রেন তো অ্যাক্টিভ আছে। ব্রেন অ্যাক্টিভ আছে এবং সে নাবালকও না, তার মানে সে মামলা করতে পারবে। যেহেতু তিনজনের মধ্যে একজন কি লিগালি ডিজেবল না, তাই একজনের জন্য যদি সময় গণনা শুরু হয়, সবার জন্য সমান সময় চলতে থাকবে, ঠিক আছে? এটা আমাদের জি ছয় ধারা দিয়ে শুরু করতে হবে, সাত ধারা দিয়ে শেষ করতে হবে। ইনকেস ছয় ধারা না দিলেও সাত ধারা মাস্ট, সাত ধারাটা হচ্ছে কি কম্পালসারি, ছয় ধারা অপশনাল। তবে দুইটা দিয়ে জি যদি স্যার। মিলিয়ে দেন তাহলে আরো ভালো হয়, বুঝতে সুবিধা হয়। প্রশ্ন পড়ি, প্রশ্ন ব্রেকডাউন করতে যেয়ে কিন্তু আমাদের উত্তর অলরেডি সাজিয়ে ফেলছি, তাই না? জি স্যার। বি ও সি এর সম্মতি ছাড়াই ডি কি এ কে দেনামুক্ত করতে পারবে? এর অর্থ কি? এ মনে করেন যে 10 লক্ষ টাকা নিয়েছিল বা 10 লক্ষ টাকার মাল নিয়েছে, কাদের কাছ থেকে? এই পার্টনারশিপ বিজনেসের এই ফার্মের কাছ থেকে। এখন এ যদি বলে যে তোমাদের এই 10 লক্ষ টাকা নিয়ে নাও, তাহলে ডি তো সহজে নিয়ে নিতে পারবে, কারণ ডি এর তো মাথাও ঠিক আছে, সে নাবালকও না, তাই না? যদিও বি সি নিতে পারবে না, কারণ এগুলো বুঝবে না তারা, বুঝলেও তাদের আইনগত পারমিশন নাই। যদি এ দেনা পরিশোধে অস্বীকৃতি জানায়, হ্যাঁ, তবে কি তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে কিনা, থাকবে নাকি স্থগিত থাকবে? এখানে দেখেন দুইটা প্রশ্ন, একটা হচ্ছে দেনামুক্ত করতে পারবে কিনা, এক তামাদির মেয়াদ কি চলতে থাকবে না থেমে থাকবে, এই তো। জি স্যার। তাহলে লিমিটেশন অ্যাক্টের 6 ধারা বিধান মতে 3 প্রকার ব্যক্তি বৈধ অপরাধ হিসেবে বিবেচিত হবেন: নাবালক, উন্মাদ ও জড়বুদ্ধি। 6 ধারা শেষ। 7 ধারা এসে, যেহেতু ডি শারীরিক প্রতিবন্ধী কিন্তু বৈধ অপরাধ নয়, সেহেতু বি ও সি এর সম্মতি ছাড়াই ডি এ কে দেনামুক্ত করতে পারবেন। এটা 6 ধারাতে আমাদের উত্তর হয়ে গেল, তাই না? কারণ সে তো সুস্থ, জি স্যার। সে তো শারীরিক প্রতিবন্ধী, এটা কিন্তু অসুস্থ না। জি এরপরে না স্যার। যদি এ দেনা পরিশোধে অস্বীকৃতি জানে, তাহলে দ্বিতীয় জিজ্ঞাসিত বিষয় বা দ্বিতীয় ইস্যু আমরা আলোচনা করছি। তবে লিমিটেশন অ্যাক্টের 7 ধারার বিধান মতে ডি এর জন্য সকলের বিরুদ্ধে তামাদির মেয়াদ অতিবাহিত হতে থাকবে। যেহেতু ডি এর জন্য ঘড়ি চলবে টিক 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 করে, অতএব সি, সবার জন্য। বি এবং সি এর জন্য চলবে। 7 ধারা তাই বলে যে কতিপয় ব্যক্তির মধ্যে যদি একজন লিগালি লিগালি ডিজেবল না হয়, অর্থাৎ তার যদি আইনগত অক্ষমতা দূর হয়ে যায়, সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্য সকলের পক্ষে। তামাদির মেয়াদ চলতে থাকবে, বিধায় সকলের জন্যই তামাদির মেয়াদ চলতে থাকবে। কারণ ডি এর স্বার্থ যদি রক্ষা হয়, তাহলে তো বি আর সি এর স্বার্থ অটোমেটিকই রক্ষা হবে, তাই না? জি স্যার। এই হচ্ছে 7 ধারা। এই কারণে যেদিন অস্বীকার করবে সেদিন থেকে তামাদের মেয়াদ চিন্তা করে মামলা করে ফেলতে হবে। মামলা যদি না করে ডি, পরে বি সুস্থ হয়ে অথবা সি 18 বছর পর সাবালক হয়ে বলতে পারবে না যে আমরা তো এটা বুঝতে পারিনি, তা আমাদের মেয়াদ পার হয়ে গেছে, তা আমি তো লিগালি ডিজেবল ছিলাম, আমাকে এখন 3 বছর সময় দেন। এটা দিবে না। কি বলবে আদালত? যে ডি তো সঠিক ছিল, ডি তো মামলা করেনি, ডি যেহেতু মামলা করেনি, আপনারাও আর মামলা করার সুযোগ পাবেন না, কারণ তা আমাদের মেয়াদ
সবারই শেষ হয়ে জি গেছে। স্যার। ক্লিয়ার হলো? এটা হচ্ছে 7 ধারা। জি স্যার। রাস্তার চলাচলের অধিকারে বাধা প্রদানের জন্য 25 সালে একটি মোকদ্দমা দায়ের করা হয়। বিবাদী বাধা প্রদানের কথা স্বীকার করে কিন্তু রাস্তা চলাচলের অধিকারের প্রতি অস্বীকৃতি জানায়। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন মামলা করেছে কে? যারা আসলে রাস্তাতে চলাচল করে, মনে করেন গ্রামবাসী বলি। গ্রামবাসী মামলা করেছে কি, যে আমরা এই দিক দিয়ে চলছিলাম, হঠাৎ রহিম কি করলো, আমাদের আর চলতে দিচ্ছে না। সম্পত্তিটা রহিমের, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো 25 মানে দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে চলছি, কিন্তু হঠাৎ এই রহিম এসে বাধা দিচ্ছে, তাহলে আমাদের তো এখন চলাচলের অসুবিধা, আমাদের তো এটা শোকাধিকারে পরিণত হয়েছিল, তাই না? তার মানে এখানে বিবাদী কি রহিম, যে সম্পত্তির প্রকৃত মালিক, যে মানুষকে চলাচল করতে দিচ্ছে না নিজের জমির উপর দিয়ে, তাই না? জি স্যার। বাদী পক্ষ প্রমাণ করে যে উক্ত অধিকার 1/1/2004 হতে 1/1/2024, তার মানে একেবারে 24 সালে এসে কি পূর্ণ হয়েছে 20 বছর। এইটা দুইটা তারিখ আমি এমন ভাবে দিয়েছি, এটা আমার বানানো প্রশ্ন, তারিখগুলো পরিবর্তন করেছি আর কি। তাহলে আপনাকে কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হচ্ছে, যেটা 20 বছর পূর্ণ হয়েছে, তাই না? জি স্যার। সাল পর্যন্ত অব্যবহৃতভাবে উক্ত রাস্তাটি সুগন্ধিকার হিসেবে সত্য দাবি করে শান্তিপূর্ণভাবে ও প্রকাশ্যে ভোগ দখল করেছে। এটা দাবি করছে কে? বাদী পক্ষ, তার মানে গ্রামবাসী। আর বিবাদী বলছে যে হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি বাধা প্রদান করেছি, কিন্তু তাদের তো চলাচলের অধিকার নাই, আমার সম্পত্তিতে আমি কেন চলতে দেবো, আমি বাধা প্রদান করেছি, আমি একটা বেড়া দিয়ে দিয়েছি, বা আমি ইটের জি একটা ওয়াল তুলে দিয়েছি। তার মানে বিবাদী স্বীকার করছে আমি ওয়াল বা বেড়া দিয়েছি, চলাচলের রাস্তা বন্ধ করেছি, কিন্তু অধিকারটা অস্বীকার করছে। কিন্তু বাদীরা কি বলবে, যে না আমরা 20 বছর চলেছে। বিবাদী কি বলবে, না 20 বছর চলেনি, বা আমার অনুমতি নিয়ে চলেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। মোকদ্দমাটি আইনানুগ পরিণতি কি হতে পারে? এখন গ্রামবাসী যে মামলা করলো, গ্রামবাসীরা কি সুখাধিকারের জন্য ডিক্রি পাবে না পাবে না? যদি ডিক্রি না পাই, তাহলে জমিটা কার কাছে ফেরত যাবে? রহিমের কাছে, বিবাদের মালিকের কাছে কাছে। ফেরত যাবে। ফ্যাক্ট বুঝতে জি স্যার। পেরেছেন তো? প্রশ্ন তো ভালোভাবে ব্রেক ডাউন করলাম নাকি? জি স্যার। এবার আমি আপনাদেরকে জাস্ট হিন্ট দিব, উত্তর আপনাদেরই করতে হবে। লিমিটেশন অ্যাক্টের 26 ধারার বিধান অনুযায়ী বাদীপক্ষ রাস্তার চলাচলের অধিকার বিষয়ে ডিক্রি পাবে, কেননা আমরা যদি 26 ধারার বিধানটা পুরোটা প্রাসঙ্গিক আইনের মধ্যে দেখাই, তাহলে কি 20 বছর ব্যক্তিগত সম্পত্তি না এটা? এখানে জি বিবাদী স্যার। যে একজন সরকার, সেটা তো আর বলেনি। তাহলে না ব্যক্তিগত স্যার। সম্পত্তি শান্তিপূর্ণভাবে বিবাদীর জ্ঞাতসারে প্রকাশ্যে অধিকার হিসাবে যদি ভোগ দখল করে, তাহলে সেটা শুধু সুখাধিকারে পরিণত হয়। এবং জি এই স্যার। 20 বছর পরে মামলা দায়ের করায়, এই 20 বছরের পরে দেখেন 24 সালে কি হয়েছে, এবং 25 সাল 20 বছর। মানে পরবর্তী 2 বছরের মধ্যে মামলা করেনি। একটা 2 বছরের হিসাব আছে না? জি পরবর্তী দুই স্যার। বছরের মধ্যে মামলা হয়, এটি সুখাধিকার হিসাবে ঘোষণা দিতে আদালতের কোনো ঝামেলা নাই, অতএব ডিক্রি পাবে। এটা তো জি কমন বোঝা স্যার। যাচ্ছে, আমি আপনাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। এবার ল্যাঙ্গুয়েজ আপনাদের, যে 26 ধারা জি স্যার। অনুসারে কিভাবে লিখবেন। আমি এটা চাইলেই উত্তর করে দিতে পারতাম, কিন্তু আপনাদের সৃজনশীলতা নষ্ট হতো। এখানে আপনাদের আমি শেখাচ্ছি, বুঝতে পেরেছেন? এখন আমি জি পরীক্ষার খাতায় দিলাম, পরীক্ষার খাতায় না পারলে আমি কি করব? এটা তো লিখে দিবই আলটিমেটলি, তাই না? বিশেষ জি করে স্যার। যখন আমি মডেল টেস্ট নিব, পূর্ণাঙ্গ উত্তর মডেল টেস্টের পাবেন আপনারা, কারণ সেটা আমাকে কি করতে হবে, লাইভ ক্লাসে আলোচনা করতে হবে মডেল টেস্টের সলিউশনটা। তাই জি আপনাদেরকে স্যার। আমি শেখাচ্ছি, আপনাদেরকে মুখস্থ করার জন্য তোতা পাখি তৈরি করতে চাই না। আপনারা শেখেন, প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসলেও আপনার এমন অ্যাবিলিটি তৈরি করে দিচ্ছি যেন আপনারা ভয় না পান। কারণ বানিয়ে লেখার যে অভ্যাস, সেটা তৈরি হচ্ছে, এবং আপনাদের সৃজনশীলতা কি হচ্ছে, একটু ত্বরান্বিত হচ্ছে, একটু অভ্যাস তৈরি হচ্ছে, এবং এটাই আপনাকে স্যার পাস আমাদের। করাবে। এটাই আপনাকে পাস করাবে। যদি ইনশাআল্লাহ। হুবহু প্রশ্ন কমন না আসে, তাহলে কি হবে? সমস্যা হবে। বুঝতে পেরেছেন? মনে জি করেন স্যার। মনে করেন যে আপনি একটা নতুন জায়গায় বেড়াতে গেছেন, সেখানে যদি কেউ পরিচিত না থাকে, অপরিচিত মানুষের সাথে আগে পরিচয় হতে হবে। পরিচয় হব কিনা, কিভাবে কথা শুরু করব, একটু সময় লাগে, টাইম কনজিউমিং। অপরিচিত মানুষের সাথে অভ্যস্ত হতে, একটু ইজি হতে সময় লাগে। যেমন আপনি পরীক্ষা দিতে ঢাকায় যাবেন, যারা ঢাকার বাইরে থেকে, তো বাসে বা ট্রেনে যদি ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনার পাশের সিটে আপনি মেয়ে, আপনার পাশে আরেকটা মেয়ে যদিও বসে, আরেকটা লেডি যদি বসে, সে পরীক্ষাও যদি দেয়, তারপরে তার সাথে কথা বলতে একটু সময় লাগবে।
কেন সময় লাগবে? কারণ সে অপরিচিত। কিন্তু যদি পরিচিত হয় তাহলে কথা বলতে কি সময় লাগবে? না কোনো ভনিতা বা সৌজন্যবোধ দেখানোর দরকার আছে? যদি আপনার ফ্রেন্ড আপনার সাথে যায় তো আপনি তো ওই ট্রেনে ওঠার আগ থেকে তো বকবক শুরু করবেন, তাই না? জি স্যার। এটা দ্বারা কি বোঝাচ্ছি? পরিচিত মানুষ হলে রাস্তা, যাতায়াত বা কোনো অপরিচিত জায়গাতে একটু ইজি বোধ চলে আসে, কারণ পরিচিত মানুষের সাথে কথা বলছে আনইজি লাগে না। তার জি মানে স্যার। যদি পরিচিত প্রশ্ন আসে, মানে প্রশ্ন কমন আসে, লিখতে কারো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে পরিচিত প্রশ্ন তো দিবে না, প্রশ্ন কি করবে? একটু অপরিচিত করে দিবে। তাহলে আপনাকে ওই প্রশ্নের সাথে কি হতে হবে? আগে পরিচয় হতে হবে। এই পরিচয় হতে মানে প্রশ্ন ব্রেকডাউন করতে আপনার সময় লাগবে। আর প্রশ্ন ব্রেকডাউন করতে সময় যে দিচ্ছেন, এটা আপনাকে আবার কি অ্যাবিলিটি তৈরি করবে? প্রশ্নটা লিখার অ্যাবিলিটি তৈরি করবে। মানে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, আমি উত্তর করে আসতে পারবো 100 নম্বরের, এই কনফিডেন্ট আপনাকে গ্রো করতে হবে। তাহলে নার্ভাসনেস কম কাজ করবে, ঠান্ডা মাথায় আপনি পরীক্ষা দিয়ে আসতে পারবেন। তার মানে একটা জায়গায় বেড়াতে গেলেন, আপনার পরিচিত মানুষ হোক আর অপরিচিত মানুষ হোক, আপনার যদি কথা বলার অভ্যাস থাকে, আপনার কোনো সমস্যা হবে না সেখানে চলাফেরা করতে। আর যারা ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষ, কম কথা বলে, অপরিচিত মানুষ হলে সেখানে সে কথাই বলতে পারবে না। আমি কি ঠিক বললাম? জি স্যার। এবং উদাহরণটা কেন দিলাম সেটা তো বুঝতে পারলেন, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে আমি এতটুকুই রাখবো। আমি নেক্সট ক্লাসে হয়তোবা আমি আগামীকাল অথবা শুক্রবার একটা অতিরিক্ত ক্লাস দিয়ে এই 7 নম্বর আইন শেষ করব। স্যার সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা স্যার। শনিবার বা রবিবারে আমি রেজাল্ট দিয়ে, মানে শনিবার বা রবিবারে আমি পরীক্ষাটা নিব, নেক্সট পরীক্ষা। এখন গত জি পরীক্ষার রেজাল্ট দিতে দেরির কারণ হচ্ছে খেলা। হ্যাঁ, খেলা দেখতে যে রাত জেগেছি, আজকেও ঘুম ঘুম ভাব লাগছিল। কোর্ট থেকে এসে গোসল না করে ঘুমিয়ে গেছিলাম। 7টাতে, 7:30টাতে গোসল করে নাস্তা করে কম্পিউটারে বসেছি। তারপরে আগের যে সাক্ষ্য আইনের রেকর্ডিংটা এডিট করতে, যে এডিটও হয়ে গেছে, এডিট করতে এক জায়গায় একটু ভুল হয়েছে। হ্যাঁ, কোনোভাবে জি আমি স্যার। মূল ফাইলটা ডিলিট করে ফেলেছি। তার মানে ওটা আমাকে আবার রেকর্ড করতে হবে, রেকর্ড করে দিতে হবে সাক্ষ্য আইনেরটা। এখন আরো একটা সমস্যা, সেটা হচ্ছে এমসিকিউ ব্যাচের তাদের আমি এখনো নোট দিইনি, সামনের সপ্তাহে দিতে হবে। হয়তোবা এই রেজাল্টটা দিতে একটু দেরি হবে, অথবা দুইটা রেজাল্ট একসাথে দিতে পারি, অথবা আমি শনিবারে রেজাল্ট দিতে পারি এটার। কারণ ইনশাল্লাহ স্যার। শনিবারে যেহেতু আমার কোর্ট নাই, শনিবার সকাল থেকে সারাদিন খাতা দেখবো, 3-4 ঘন্টা খাতা দেখলে হয়ে যায়, কারণ পরীক্ষার্থী কিন্তু বেশি পরীক্ষা দেয়নি। বুঝতে পেরেছেন? কিন্তু বসার জন্য তো সময় দরকার। আর এই এই খেলা রাত জেগে খেলা দেখতে লেগে আমার কয়েকটা মামলা পেন্ডিং হয়ে গেছে। তা মামলাগুলো যদি আমি না করে দিই, মক্কেলরা শুধু মেসেজ দিচ্ছে, স্যার কবে মামলাগুলো করবেন? মামলা তো চলে যাবে, ক্ষতি হবে। তাই কালকে মামলা আমাকে ডিলে মামলা করা লিখতে যাবে হবে। স্যার, হ্যাঁ, আমি, খেলা ডিলে করা যাবে না। হ্যাঁ, তা আমি চাইলে এইটা আরেকটু 40 মিনিট ক্লাস নিয়ে এটা শেষ করতে পারতাম, কিন্তু আমাকে মামলা রেডি করতে হবে রাত্রে। হ্যাঁ, জি স্যার। তো কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন একটু। আপনাদেরও লোড কম হয়, 10:30টার মধ্যে ক্লাস শেষ হলে ভালো লাগে আপনাদের, তাই না? বেশি রাত জাগা কিন্তু জি শরীরের স্যার, জন্য একটু আসলে বসতে ক্ষতিকর। পারি, আবার আলাদা হ্যাঁ, করে পড়া নিয়ে বসা যায়। তা আমি চেষ্টা করছি 10:30টার মধ্যে শেষ করার। এই কারণেই তো আমি দুইটা দিন পর পর রেখেছি, বৃহস্পতি শুক্র, যেন ক্লাস মিস হলে অতিরিক্ত ক্লাস নিয়ে কাভার করতে পারি, তাই না? জি স্যার। আর আমার এই আরেকটা আইন, এই আইনটাই যদি হয়ে যায় তাহলে তো মোটামুটি এই ফাইনাল টাচ নোটের মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে জাস্ট রিভিশন ক্লাস থাকবে। তাহলে আমি আবার কমপ্লিট নোটে ক্লাস শুরু করব সামনের সপ্তাহ থেকে, আমার প্ল্যান আছে। আমি রুটিন দিয়ে দিব, সেটাও কিন্তু জি র্যাপিড স্যার। রিভিশন করে। এই যে শুধু প্রবলেমেটিক প্রশ্ন না, এই বড় প্রশ্ন, ব্যাখ্যা, ছোট প্রশ্ন, পার্থক্য বিশেষ করে, এগুলো আমি দ্রুত শেষ করব। ঠিক আছে? যেহেতু আমাদের জি 1 মাস স্যার। আরো সময় আছে, খুব সুন্দরভাবে আমরা স্মুথলি যেতে পারবো। এই মাসে যদি আজকে যদি পরীক্ষা হতো, তাই না? আজকে বলছি, যেমন আগামী জি স্যার। শনিবার 25 তারিখ, 25 তারিখে তো পরীক্ষা হওয়ার একটা গুঞ্জন ছিল, জুলাইয়ের। জি স্যার। তাহলে আমাদের যথেষ্ট চাপ হয়ে যেত, তাহলে আমি এমসিকিউ ব্যাচে ক্লাস অফ রেখে আপনাদের ক্লাস করাতাম। তো যেহেতু আমরা একটু রিল্যাক্স মোডে যেতে পারছি, সমস্যা নাই। আশা করছি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবো। 1 তারিখে মডেল টেস্টের কথা আছে, যদি 1 তারিখে নিতে নাও পারি হয়তোবা 3-4 তারিখে মডেল টেস্ট শুরু করতে পারবো, তাও আমাদের যথেষ্ট সময় আছে। আপনারা ভয় পাবেন না, যথেষ্ট সময় আছে। আর কোনো কনফিউশন থাকলে অবশ্যই মেসেজ করবেন। সেদিনই না হোক, একদিন পরে হলেও আমার সাপোর্ট কিন্তু পাবেন। ঠিক আছে? কোনো জি প্রশ্ন স্যার। থাকলে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আছে আপু? স্যার না ওই স্যার, না কালকে স্যার। প্রশ্নটা কি দেখেছিলেন স্যার, ওটা কি হয়েছে?
হ্যাঁ, আপনারটা হয়েছে আপু, আপনাকে আমি কল দিয়ে সেটা বুঝিয়ে দেব, সময় নিচ্ছি আমি একটু। হ্যাঁ, আরো কয়েকজন মেসেজ হ্যাঁ, দিয়েছেন, ভুলটা তাদেরকে আমি, সেটাই শুনতে হ্যাঁ, চাচ্ছিলাম আর কি, কালকে বুঝতে কালকে আমি আপনাকে আলাদাভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর আচ্ছা দেখেন, ঠিক আছে। আজকে দেখেন এই পুরো তামাদে আইনের কোথাও কিন্তু রেড মার্ক করা লাগেনি, মানে কোনো ভুল নাই। কেন? কারণ নোটটাকে বুঝছি। আমি রিভিশন করে পুরোটাকে আমি নির্ভুল করে ফেলেছি। বুঝতে পেরেছেন? স্যার, তো ঠিক আছে, এই মুহূর্তে ক্লাসটি থ্যাংক ইউ কেটে স্যার। যাবে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।